সবাইকে আজকে মডিউল 3 ইন্ট্রোডাকশন টু আর্কম্যাপ এ সবাইকে ওয়েলকাম, স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটা সামারি, সেগুলো হচ্ছে সেশন উইল কভার ফাংশনালিটি অফ আর্কম্যাপ, টুলস এন্ড ফাংশন অফ আর্কম্যাপ, হাউ টু রিড এন্ড এক্সারসাইজ উইথ শেপ ফাইলস, এক্সারসাইজ উইথ আর্কম্যাপ। অর্থাৎ আমরা প্রথমেই আর্কম্যাপের ফাংশনালিটি কি সেই বিষয়গুলো জানবো, তারপরে কি কি টুলস আছে এবং টুলস গুলো কিভাবে আর্কম্যাপে ফাংশন করে, অর্থাৎ শেপ ফাইলগুলোকে কিভাবে আমরা অ্যাড করব, শেপ ফাইলগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, কোন শেপ ফাইল ইউজ করব, কোন শেপ ফাইল অর্থাৎ লেয়ার ওয়াইজ আমরা সাজাবো সেটা আমরা বুঝবো। আর শেপ ফাইলটা কি, কারণ আমরা অলরেডি অনেক শুনতে পেয়েছি শেপ ফাইল, কিন্তু শেপ ফাইলটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর একটা এক্সারসাইজ থাকবে, সেটা আমরা অলরেডি এক্সারসাইজের সব যাবতীয় এলিমেন্টস আমি অলরেডি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আপনারা যথাসময়ে সেগুলো অ্যাড করবেন। আমি অলরেডি একটা ইনস্ট্রাকশন ফরম্যাটও দিয়ে দিয়েছি, সেই অনুসারেই আমরা কাজ করব। প্রথমে আজকে আমরা আসি যে প্রিভিয়াস লেকচারে কিছু কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো হচ্ছে বিএম বা টিবিএমটা কি, মৌজা ম্যাপ, সেটাও একটা বোঝার বিষয় আছে। কারণ আমাদের ল্যান্ড ইউনিট অর্থাৎ বাংলাদেশের যত ধরনের ল্যান্ড রিলেটেড সবকিছু কিন্তু মৌজার সাথে রিলেটেড, অর্থাৎ মৌজা ম্যাপ ছাড়া কিন্তু আমরা ল্যান্ডের কোনো ইনফরমেশনই কোনোভাবে পেতে পারবো না। তারপরে ডিএমডিপির একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, সাথে একটা অর্থ ফটো অর্থাৎ যেটা ড্রোন থেকে সার্ভে হয়ে অথবা এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে আমরা একটা অর্থ ফটো পেতে পারি, সেটা দেখতে কিরকম সেটা আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা কেরানীগঞ্জ উপজেলায় ল্যান্ড ইউজ প্ল্যানটাকে অবজার্ভ করব। ফার্স্টে আসি হচ্ছে বিএম। আমরা অলরেডি দেখতে পেয়েছি যে বা প্রিভিয়াস লেকচার থেকে জানতে পেরেছি যে বিএম কি। বিএম হলো যেটাকে আমরা বলি বেঞ্চমার্ক, অর্থাৎ যে কোনো এলাকা সার্ভে শুরু করতে হলে প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হয় বিএম কোথায় আছে। এই বিএম থেকেই কিন্তু আমরা তিন ধরনের ডাটা পেতে পারি। এক হচ্ছে হরাইজন্টাল ডাটা, এক হচ্ছে ভার্টিক্যাল ডাটা, আর একটা হচ্ছে আমার হাইট বা যেটা আমরা বলি জেড ভ্যালু। অর্থাৎ আমাদের থ্রিডি যখন আমরা করব বা থ্রিডি এলিমেন্ট গুলোকে যখন আমরা আমাদের ম্যাপিং এ দেখাবো, তখন কিন্তু হাইট ডাটা ছাড়া আমরা থ্রিডি এলিমেন্ট গুলো দেখতে পাবো না। এই আমরা দেখতে পাচ্ছি যে একটা পৌরসভা যখন কাজ হচ্ছে, অলরেডি কিন্তু এইখানে বিএম এস্টাবলিশ করা আছে। হ্যাঁ, এই যে বিএম এর থেকে ও কিন্তু পয়েন্ট, এই আরটিকে জিপিএস দিয়ে পয়েন্ট গুলো কালেক্ট করতেছে। অর্থাৎ আমার একটা এসওবি বাংলাদেশে সব যত ধরনের রেফারেন্স বিএম তৈরি করে বা এস্টাবলিশ করার দায়িত্ব হচ্ছে সার্ভে অফ বাংলাদেশে। সেই বিএম থেকে আমরা বা সার্ভেয়াররা ফ্লাই করে একটা পৌরসভার কাজের জন্য নির্দিষ্ট একটা স্থান, যেমন হতে পারে একটা খোলা মাঠ কোন একটা স্কুলের পাশে বা মসজিদের পাশে, অর্থাৎ এটা উন্মুক্ত থাকতে হবে, আশপাশে কোনো ব্যারিয়ার থাকা যাবে না। কারণ এটা স্যাটেলাইট থেকে যেহেতু ও ইনফরমেশন কালেক্ট করবে, সুতরাং ওকে খোলা বা উন্মুক্ত স্থানে রাখতে হবে এবং উঁচু জায়গায় রাখতে হবে। এখন আমরা এই বিএম থেকে আমরা একটা এক্সাম্পল অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি টিবিএম। অর্থাৎ এই বিএম গুলো তো আসলে ঘন ঘন স্থাপন করা যায় না। কোনো একটা পৌরসভাকে একটা ট্রায়াঙ্গুলার শেপে রেখে আমরা কিন্তু এই বিএম গুলো স্থাপন করি এবং ওইখান থেকে আমরা আমাদের কাজের সুবিধার্থে টিবিএম সেট করি। অর্থাৎ এই বিএম থেকে ফ্লাই করে আমরা বিভিন্ন স্থানে করি কি টেম্পোরারি বেঞ্চমার্ক গুলো সেট করি। আপনারা যখন কোনো একটা ল্যান্ড বা সার্ভে করার ক্ষেত্রে সার্ভেয়াররা করে কি এই বিএম থেকে রেফারেন্স টেনে নিয়ে এসে ওই সাইটের কাছাকাছি একটা জায়গায় টিবিএম সেট করে। আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি যে একটা স্কুল বা মসজিদের বারান্দাও করলো কি একটা বিএম থেকে ফ্লাই করে নিয়ে এসে এখানে টিবিএম গুলো সেট। এই টিবিএম কিন্তু কোনো পার্মানেন্ট কোনো মানে স্ট্রাকচার না। এই টিবিএমটা হচ্ছে একটা মার্ক হিসেবে রেখে দেয়, যদি ফার্দার কোনো কাজে সমস্যা হয় তখন হয়তো মাসখানিক বা 1.5 মাস বা 2 মাস বা 3 মাস
অথবা 6 মাসের জন্য এইগুলো থাকে, এই মার্কটা রেখে দেয়। এখানে ওরা করে কি, এই মার্কটার জন্য এখানে একটা পেরেক বা মোটা কোনো কিছু এটা গেঁথে দেয় যে এখানে একটা টিবিএম সেট করা আছে। তা এইটা হচ্ছে জাস্ট একটা ল্যান্ডমার্কের মতন রেখে দেওয়া হয়। আমরা হবিগঞ্জে একটা কাজ করেছিলাম সেই ফরেস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ওরা যখন প্রিভিয়াস কাজ করেছিল সেখানে একটা প্রবলেম পেয়েছিল যে ওরা কোনোভাবে লেভেল মিলাতে পারছিল না। তখন আমাদেরকে দায়িত্ব দেয়, আমি সেই সার্ভে টিমের সাথে কাজ করি। প্রথমে আমরা সার্ভে অফ বাংলাদেশের বিএমটা খুঁজে বের করি। এটা এই রাস্তা ধরে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স, 3 কিলোমিটার ডিস্টেন্সে আমরা লেভেলটাকে এই রাস্তার মাঝ বরাবর ফ্লাই করে নিয়ে এসে এই যে আমরা এইখানে একটা টিবিএম সেট করি। এই টিবিএমটাই হচ্ছে এই মানে এটা টিবিএমটা সেট করা হয়েছে হলো মেইন রাস্তার ঠিক মাঝ, অর্থাৎ আমরা যেটাকে বলি সেন্টার, রোডের সেন্টারে সেই টিবিএমটা সেট করা হয়। পাশেই হচ্ছে এদের গেট। অর্থাৎ এটাকে ফলো করেই কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ধরনের লেভেল সেট করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অলরেডি সার্ভেয়ার তার মেশিন নিয়ে দাঁড়িয়ে সবকিছু সেট করতেছে। তো এখানে যখন সেট করা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা সেই লেভেল গুলোকে, অর্থাৎ যে সাইটে কাজ হবে সেই সাইটের লেভেল গুলোকে অ্যাডজাস্ট করব। এখানে ওই যে সার্ভে অফ বাংলাদেশে অনেকগুলো জায়গায় তাদের রেফারেন্স বিএম সেট করা আছে। আমরা সার্ভে অফ বাংলাদেশে যদি আপনাদের কোনো কাজের দরকার হয় তাহলে সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করলে সেখানে আপনার কোথায়, অর্থাৎ লোকেশনটা বলে দিতে হয়। সেই অনুসারে ও করবে কি, আপনাকে এখানে অর্থাৎ একটা ডাটা দিবে। সেই ডাটাটা হচ্ছে বিএম, সাথে হাইট দেওয়া হবে এবং নর্থিং এবং ইস্টিং, অর্থাৎ এক্স এবং ওয়াই ভ্যালুটা দিয়ে দিবে, সাথে এই পিলারটা কোথায় এস্টাবলিশ করা আছে সেটার ডিটেলিংটাও দিয়ে দিবে। সুতরাং আপনি অ্যাপ্লাই করলেই হয়তো কয়েকটা দিন সময় লাগে, সে ডিটেল লিঙ্কটা এসওবি থেকে পাওয়া যাবে। এসওবিটা কিন্তু বাংলাদেশের জন্য মোস্ট, এই পুরো বাংলাদেশের বিএম এস্টাবলিশের জন্য এসওবি হচ্ছে অথরাইজ। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে যেই ডাটা ছিল সেখান থেকে দেখানোর চেষ্টা, এই পয়েন্ট ফিচার গুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এসওবির বিএম গুলো এই লোকেশন গুলোতে এস্টাবলিশ করা আছে। ঢাকায় যে গুলশান পার্কে অলরেডি কিন্তু একটা এসওবি সেট করা আছে, যেটা আমরা গুলশান 303 নামে জানি, এবং এর এক্স ওয়াই সাথে জেড ভ্যালু দেওয়া আছে। সুতরাং ঢাকা শহরের যত ধরনের ডেভেলপমেন্ট বা প্রিভিয়াস, যেমন জায়গা হোক বা বড় কোনো প্রজেক্ট, তারপর হাতিঝিল বলেন, যে কোনো বড় ধরনের প্রজেক্টে কাজ করতে হলে তারা এই রেফারেন্স বিএম থেকেই ফ্লাই করে নিয়ে যায়। এরপরে আসি মৌজা ম্যাপ। আমরা মৌজা ম্যাপ সম্বন্ধে আসলে মৌজা ম্যাপ খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা পুরো বাংলাদেশের ল্যান্ডের সব ইনফরমেশন এই মৌজা থেকেই কিন্তু আসে। অর্থাৎ এই আমাদের ল্যান্ডের কোনো ইনফরমেশন পেতে হলে আমাদেরকে এই মৌজা ম্যাপকে বেস করেই আগাতে হয়। আমরা অলরেডি কিন্তু মৌজা ম্যাপের অনেকগুলো প্রিপারেশন হয়ে গেছে, যেমন সিএস, এসএ, আরএস। এখন হচ্ছে ঢাকা শহরের জন্য হচ্ছে সিটি জরিপ। সিএস হচ্ছে আমরা যেটাকে বলি ক্যাডাস্ট্রাল। সেই ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশ পিরিয়ডে এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা হয় পুরো বাংলাদেশের। সেটা কক্সবাজারের রামু থেকে শুরু হয় প্রায় 1836 বা 56 এই সময় থেকে, এবং 1940 বা 45 সাল পর্যন্ত কিন্তু এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা হয়। ব্রিটিশরা চলে যাওয়ার পরে পুরো বাংলাদেশের যে স্টেট অ্যাকুইজিশন, সেই অ্যাকুইজিশনের প্রজাতন্ত্র আসলে লোপ পায়। তখন 7 বছরের মধ্যে এসএ সার্ভে হয়, যেটা আমরা বলি স্টেট অ্যাকুইজিশন। এই স্টেট এসএ সার্ভে এবং সিএস সার্ভে মৌজা ইনফরমেশন কিন্তু সবকিছু সেম, কারণ ওটার জন্য আলাদা কোনো সার্ভে করা হয় না। তারপর হচ্ছে আরএস, অর্থাৎ যেটা হয় রিভিশনাল সার্ভে আমরা বলি। সেটা হচ্ছে প্রায় 1956 থেকে 76 বা 75 এরকম সময় এই সার্ভেটা করা হয়। তারপর বর্তমান ঢাকায় হলো দ্বিতীয় রিভাইজ সার্ভে হয়, যেটা আমরা এখন সিটি জরিপ হিসেবে জানি, কারণ ঢাকায় এত ল্যান্ডের
বিভাজন হয়েছে যে নতুন করে আসলে সার্ভে দরকার পড়ে, এবং এই জন্য এখন ঢাকা শহরে সিটি জরিপের কাজ চলছে। আমরা যখন একটা মৌজা ম্যাপ কালেকশন করি, মৌজা ম্যাপ কালেকশন করার পরে সেটা স্ক্যান করা হয়। প্রিভিয়াস আরেকটু ইনফর্ম করি, এই মৌজা ম্যাপের কিন্তু কিছু ইনফরমেশন থাকে, যেমন এই মৌজা ম্যাপটা কোন জেলায়, তারপরে এটা কোন থানা, তারপরে এখানের মধ্যে একটা জেএল নাম্বার থাকে। এই জেএল নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল জেলার জন্য, ইন্ডিভিজুয়াল মৌজার জন্য একটা ইন্ডিভিজুয়াল নাম্বার, ইউনিক নাম্বার। এটা কখনোই একই জেলা বা একই মৌজার জন্য সেম হবে না, ভিন্ন ভিন্ন মৌজার জন্য ভিন্ন ভিন্ন জেএল নাম্বার থাকবে। তা এটা আমরা দেখতে পাচ্ছি একটা সিএসআর মৌজার যে নাম্বারিং হয় অর্থাৎ দাগ নাম্বার হয়, সেটা হচ্ছে এই টপ মোস্ট অর্থাৎ লেফট টপ কর্নার থেকে রাইট বটম কর্নার এইভাবে হয়। অর্থাৎ আমার নাম্বার গুলো এইভাবে ঘুরতে 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 নাম্বারিং গুলো এভাবে গিয়ে এখানে গিয়ে শেষ হবে। তার মানে আমি যদি হয় এভাবে ধরি, অর্থাৎ শুরু হবে বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে, শেষ হবে টেকনাফে গিয়ে। এভাবে আমরা মৌজা ম্যাপের নাম্বার গুলো পেতে পারি। এগুলো পুরো সিরিয়াল করা থাকে। সুতরাং যখন আমরা ডিজিটাইজ, আমরা মৌজা ম্যাপের সামনে একটা ডিজিটাইজ এক্সারসাইজ আছে, তখন আমরা এই ডিটেইলিংটা আরো জানতে পারবো। আমরা একটা মৌজা ম্যাপ কালেকশন করার পরে স্ক্যান করি, সেটাকে স্কেলে সেট করি। স্কেলে সেট করার পরে এই মৌজা ম্যাপ গুলো হচ্ছে স্ক্যান করা হয়। স্ক্যান করে তারপরে কিন্তু সেগুলোর উপরে ডিজিটাইজ করা হয়। অর্থাৎ এই দাগ বরাবর আমরা ডিজিটাইজ করি, এবং এই ডিজিটাইজ করার বেশ কিছু স্টেপ আছে। প্রথম হচ্ছে লাইন ফিচার গুলো ডিজিটাইজ করতে হয়, তারপরে পলি ফিচার গুলো ডিজিটাইজ করতে হয়, দেন হচ্ছে হলো প্লট নাম্বার গুলো সেট করতে হয়। আমরা এই মৌজা ম্যাপ গুলো ডিজিটাইজ করা হলে প্রতিটা মৌজা ম্যাপের ইনফরমেশন গুলো থাকে, যে শীট নাম্বার কত, প্রতিটা মৌজার পাশেই দেখবেন যে লেখা থাকে শীট নাম্বার 3 বা শীট নাম্বার 4। তারপর অন্য পাশে দেখবেন যে মৌজার নাম থাকে, অর্থাৎ প্রতিটা মৌজারই একটা আলাদা ইনফরমেশন থাকে। সেই অনুসারে পাশের মৌজা কি হবে সেটাও কালেক্ট করে পাশে আমরা করি কি এইভাবে এজ ম্যাচিং করি। অর্থাৎ প্রথমে একটার সাথে আরেকটা সেট হওয়ার পরে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে যে ওভারল্যাপ হয়েছে বাম পাশের মৌজাতে, কিন্তু ডান পাশের মৌজাতে যখন আমরা এই ওভারল্যাপ গুলোকে সেট এজ ম্যাচিং করে কমন লাইনে প্রিপেয়ার করি, প্রিপেয়ার করলেই নেক্সট আমাদের মৌজাটা এরকম হয়ে যায়। অর্থাৎ এজ ম্যাচিং হচ্ছে হলো আমার একটা মৌজা আরেকটা মৌজাকে সেট করার জন্য আমরা ব্যবহার করি। আর আর্ক ম্যাপ ফাংশনালিটি বলতে যেটা আমরা বুঝি, আমরা অলরেডি আর্ক ক্যাটালগে কিভাবে কাজ করতে, ক্যাটালগ থেকে কিভাবে আমরা আর্ক ম্যাপ যাব। আর্ক ম্যাপের ফাংশনালিটি হচ্ছে ম্যাপিং, অর্থাৎ আর্ক ম্যাপ দিয়ে আমরা ম্যাপ তৈরি করব সেটাকে, এবং এটা হবে জিওগ্রাফিক্যালি ইন্টারেক্টিভ। অর্থাৎ আমার এর সাথে কি থাকবে, এক্স ভ্যালু থাকবে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ যেটা আমরা বলি, অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড, যেমন এত বাংলাদেশের হলে এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড, হ্যাঁ, বা বাইরের কান্ট্রি হলে এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড, এই ধরনের ইনফরমেশন গুলো, অর্থাৎ যেটা আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড বা ডেসিমাল ডিগ্রি এইভাবে কনভার্সন করে নিই, নিয়ে কিন্তু আমরা এই ম্যাপিং গুলো প্রিপেয়ার করি। তারপরে এটাকে আমরা ডিসপ্লে করি এবং এক্সপোর্ট করে এটাকে প্রেজেন্ট করি। আর্ক ম্যাপে আমরা এডিট করতে পারবো, যে কোনো ধরনের ডাটা আপডেট, মডিফাই ফিচার্স আমরা আর্ক ম্যাপে করতে পারবো। আমাদের বিভিন্ন ধরনের কোয়েরি থাকবে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থাকবে, সেই কোয়েরি গুলো অ্যানালাইসিস গুলোই আমরা আর্ক ম্যাপে করবো। তারপরে এখান থেকে আমরা চার্ট তৈরি করি রিপোর্টিং এর জন্য, অনেক ধরনের রিসার্চের কাজের জন্য বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ, টেবিল তৈরি করতে হয়, সেগুলো আমরা আর্ক ম্যাপে করতে পারবো। শেষে হচ্ছে আমাদের রিপোর্টিং থাকে। আমি যদি একটা স্কেলের কথা চিন্তা করি, যে স্কেল অফ জিআইএস ডাটা, আমরা এই উপরে একটা গ্লোবাল ম্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো বিশ্বটাই যদি আমরা একটা গ্লোবকে চিন্তা করি, সেই গ্লোবটা কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। সেই অনুসারে যদি আমি লোকালি অর্থাৎ এই বাংলাদেশকে চিন্তা করি, স্কেলটা বড় হয়ে যাচ্ছে। তার থেকে যদি আমি আরো বড় স্কেলে চিন্তা করি, তাহলে কিন্তু আমি একটা পৌরসভার বাউন্ডারি অলরেডি, যেটা আমরা কাজ করবো সোনাতলা পৌরসভাকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং গ্লোবাল টু লোকাল, অর্থাৎ এই গ্লোবাল টু লোকাল প্রেজেন্টেশন করার জন্য কিন্তু আমাদের এই আর্ক ম্যাপ। আমি একটা এটা হচ্ছে আমাদের ডিএমডিপি, ঢাকা মেট্রোপলিটন ডিটেল এরিয়া প্ল্যানের যে ম্যাপটা হয়েছিল, সেই পুরো ম্যাপ, অর্থাৎ এই ম্যাপটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি
এটা আসলে কোন জায়গার ম্যাপ, এটাকে কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে আমরা ঢাকা কিভাবে বুঝি, এই ঢাকা শহরের অবয়বটা কিন্তু অনেকটা মানুষের মুখের মতন। এই সামনে দিয়ে দেখা যাচ্ছে নাক, তারপরে নিচে হচ্ছে থুতনি। অর্থাৎ এটা আমরা বাংলাদেশে যারাই থাকি বা বাংলাদেশিরা যখনই এই ম্যাপটা দেখবো বুঝবো যে এটা ঢাকার ম্যাপ। সুতরাং এই ম্যাপ হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি এবং নিচে কিছু লিজেন্ড আছে। সুতরাং এই লিজেন্ড গুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে কোথায় কি বলা আছে। যেমন সবুজ দেখলেই বুঝতে পারি যে এখানে গ্রিন, নীল দেখলেই বুঝতে পারি এখানে হয়তো ওয়াটার বডি টাইপের কিছু আছে। আরো ডিপ যদি বা ব্লু হয় সেটা বুঝি যে এখানে হয়তো রিজার্ভ করা কোনো কিছু আছে। আবার হলুদ গুলো দিয়ে বুঝতে পারি যে এখানে কোনো সেটেলমেন্ট আছে, যেগুলো আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে ঢাকা শহরে হাউজিং বলেন বা আমরা যে সেটেলমেন্ট গুলো বসে, রেসিডেন্সিয়াল জোন, কমার্শিয়াল জোন, এইগুলো কালার দিয়ে কিন্তু আমরা সেগুলোই বুঝতে পারি। তারপরে বিভিন্ন ধরনের মৌজা ম্যাপের ডিমার্কেশন, এরিয়া বাউন্ডারি, ওয়ার্ড বাউন্ডারি, সব ধরনের কিন্তু এটা একটা সেলফ এক্সপ্লেনেটরি। অর্থাৎ এই ম্যাপটা দেখতে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা আসলে আমাদের কি কি বলা হয়েছে। ম্যাপটা আমাকে আলাদাভাবে কেউ বুঝিয়ে দিতে আসবে না যে ম্যাপে এই এই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে সাথে যেমন আরো ফাংশনালিটি থাকে, অ্যানালাইজ, ভিজুয়ালাইজেশন, ইনফরমেশন, যেমন প্যাটার্ন দেখতে চাই, অর্থাৎ আমার কোন প্যাটার্নে আসলে যাচ্ছে। তারপরে কিছু হিডেন পেইন্স থাকে, যেমন ডেঙ্গু মশা, তারপর হচ্ছে এর এর সেভিয়ারিটি কত। তারপর বিভিন্ন ফিচারের সাথে আমরা রিলেশন কিন্তু আর্ক ম্যাপেই করতে পারি। তারপর আর্ক ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক ধরনের অ্যানালাইসিস এর প্রবলেম, অনেক ধরনের প্রবলেম আসে যে আমি বুঝতে পারি না যে আমার এর, যেমন অনেক কিছু বলি সুইটেবিলিটি অ্যানালাইসিস, অর্থাৎ আমার রেসিডেন্সিয়াল এলাকাটা, কমার্শিয়াল এলাকা বা ইনস্টিটিউশনাল এরিয়া কোথায় হতে পারে, বা একটা হাসপাতালের লোকেশন কোথায় হতে পারে। এই ধরনের প্রবলেম সলভ গুলো কিন্তু আমরা আর্ক ম্যাপে পেতে পারি। এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু এই আর্ক ম্যাপ, অর্থাৎ আর্ক ম্যাপের ফাংশনালিটি হচ্ছে আমাদের যতগুলো পয়েন্ট আলোচনা হলো সবকিছু হচ্ছে আর্ক ম্যাপের ফাংশনালিটি। আমরা যদি একটা বেসিক ফাংশন ধরি জিআইএস এর, যেমন হোয়াট ইজ ইট, আমরা যদি প্রথমে হোয়াট ইজ ইট বলতে আমরা যদি বুঝি যে আর্কিটাইপ এর ফিল্ড অফ ফিশ, আমরা যদি সাপোজ ধরে নিই যে আর্কিটাইপ, আর্কিটাইপটা এখন এর লোকেশন কোথায় আছে, ওই দিন আমরা ধরে নিলাম যে এটা মিরপুর থানাতে আছে। তারপরে এটা ট্রেনটা কিরকম, যেমন আর্কিটাইপ আসলে কি কাজ করে, সে অনেক ধরনের ডিজাইনের কাজ করে, ইন্টেরিয়র কাজ করে, সে গত 3 বছর কোন কোন ধরনের কাজ করেছে, কোন ক্লায়েন্টের কাজ করেছে, এই ইনফরমেশন যদি আমার কাছে থাকে তাহলে আমি কিন্তু এই ট্রেন্ড অ্যানালাইসিস করে বুঝতে পারি আমাকে ফিউচারে আসলে কোন ধরনের অ্যাটেম্প নিতে হবে। তারপরে আর্কিটাইপের আসলে পোটেনশিয়ালিটি কি, এই পোটেনশিয়ালিটি অ্যানালাইসিসের জন্য আমাদের আশপাশে এরিয়াগুলো দেখতে হয় যে আমার ক্লায়েন্ট গুলো কোথা থেকে আসছে, কত দূর থেকে আসছে। এর মাধ্যমে কিন্তু আমি প্যাটার্নটা বুঝতে পারি যে কোন ক্লায়েন্ট আমি বেশি পাচ্ছি, কোন ক্লায়েন্ট আমার কাছে কম আসতেছে। তার মাধ্যমে কিন্তু আমি মার্কেট, ক্লায়েন্ট এবং জোনাল অ্যানালাইসিস করে বুঝতে পারি আমার ভবিষ্যতে আসলে কি পদক্ষেপ নিতে হবে। এই 5টা ফাংশন যদি আমি বুঝতে পারি তাহলে আমি মোটামুটি জিআইএস এ এই ধরনের অ্যানালাইসিস গুলো, প্রবলেম সলভ গুলো করতে পারবো। আমরা যদি মডেলিং এবং স্ট্রাকচারাল চিন্তা করি যে কিভাবে আমরা স্পেটিয়াল ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি জিআইএস এ, সেটা আমরা দেখতে পারি। যেমন রাস্টার ডাটা থাকে, ভেক্টর ডাটা থাকে, রিয়েল ওয়ার্ল্ডের ডাটা থাকে। রাস্টার ডাটা গুলো আমরা যদি একটা রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যে রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি থাকে, এর একটা ল্যান্ড থাকে, ল্যান্ড গুলোর মধ্যে কি হয়, ওয়াটার বডি থাকে, অনেক ধরনের গ্রিনারি থাকে, সেটেলমেন্ট থাকে। সেটাকে আমরা ভেক্টর ডাটা কিভাবে নিয়ে আসি, আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন লাইন ফিচার, পলি ফিচার বা পয়েন্ট ফিচার গুলো যে কালেক্ট করি, সেটাই হচ্ছে আমার ভেক্টর ডাটা। রাস্টার ডাটা হচ্ছে ইমেজ। আমরা আপনারা অলরেডি এটা জানেন, এটা আপনাদেরকে ওইভাবে ব্যাখ্যা এই মুহূর্তে করবো না, যে রাস্টার ডাটা কিন্তু সবসময় পিক্সেল ভ্যালু কাউন্ট করে, অর্থাৎ তার কিন্তু সবকিছু একটা ডায়াগোনাল ভ্যালু থাকবে, ছোট ছোট। এটা বিভিন্ন পিক্সেলের বিভিন্ন ধরনের সাইজ হয়, যেমন 0.3 মিটার, 0.1 মিটার, 1 মিটার পিক্সেল। অর্থাৎ এই পিক্সেল ভ্যালু গুলোই কিন্তু রাস্টার ডাটাকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে আমরা ওই যে রাস্টার ডাটার ব্যাখ্যাটা এখানে আমি দিয়েছি, যে স্টোরস ইমেজেস অ্যাজ কলামস, অনেকগুলো বিভিন্ন ধরনের
ভ্যালু ক্রিয়েট করেই কিন্তু সে বিভিন্ন কালার ডিফাইন করছে। আচ্ছা, এক একটা সেলের ভ্যালু কিন্তু এক এক রকম, সুতরাং যেগুলো সেম ভ্যালু নিয়ে এক ধরনের কালার, হলুদ হতে পারে, নীল হতে পারে, এই ভ্যালু গুলো ডিফার করে হচ্ছে রাস্টারের ক্ষেত্রে। আমি এরপরে ভেক্টর ডাটা আমি অলরেডি বলেছি যে এক্স ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে রিপ্রেজেন্ট করে ভেক্টর ডাটা। আমি পয়েন্ট ফিচার, পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্টগুলো জয়েন হয়ে আমার অনেকগুলো লাইন ফিচার ক্রিয়েট করেছে। এই লাইন ফিচার গুলো আবার একসাথে জয়েন হয়েছে অনেকগুলো পলি ফিচার তৈরি। এই পলি ফিচার হচ্ছে এক একটা এরিয়া রিপ্রেজেন্ট করে। তার বেসিক্যালি এনটিটি বা জিআইএস এর রিপ্রেজেন্টেশন হচ্ছে পয়েন্টগুলো সংযুক্ত হয়ে লাইন, এই লাইনগুলো সংযুক্ত হয়ে পলিগন। এই জিআইএস এর যা কিছু আমরা স্টাডি করব, যা কিছু অ্যানালাইসিস করব, এই তিনটা ফিচারের উপরে বেস করেই আমরা জিআইএস এর কাজগুলো করব। আমি রিসেন্ট ইস্যু একটা তুলতে চাই, সেটা হচ্ছে সাইক্লোন আমফান। আমরা অলরেডি এই সাইক্লোন আমফানকে দেখেছি যে কতটা ক্যাটাস্ট্রফিক এবং কতটা ডিজাস্টার আমাদের কোস্টাল এরিয়াতে কি পরিমাণ বিপর্যয় ঘটিয়েছে। আমরা অলরেডি এটার সাথে যদি আমাদের ক্লাইমেট চেঞ্জ ইস্যুগুলো নিয়ে আসি, ক্লাইমেট চেঞ্জে আমাদের বিভিন্ন ইস্যু কাজ করছে। এক হচ্ছে হলো আমরা এয়ার পলিউশন করছি, তার সাথে হচ্ছে আমরা আমাদের আর্থকেও পলিউটেড করে ফেলছি অলরেডি। এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়াটার সার্জ বা খরা, তারপর অতি বন্যা, তারপর অতি তাপদাহ, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে অর্থাৎ কোন রিজনে কতটুকু তাপদাহ দিন দিন বাড়ছে। তাই আমরা এগুলোকে বলি হ্যাজার্ড, অর্থাৎ এই যে আমাদের খরা, তারপর সাইক্লোন, স্যালিনিটি, ফ্লাড, ওয়াটার লগিং, এগুলো হচ্ছে আমাদের জন্য একটা বিপজ্জনক বিষয়, যেগুলো আমরা হ্যাজার্ড হিসেবে উল্লেখ করি। ইম্প্যাক্ট, আমাদের এই সাইক্লোন ইম্প্যাক্ট গুলো কি হচ্ছে, যেমন দিন দিন কিন্তু সাইক্লোনের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রতি বছর, এর আগে দেখা যাচ্ছে আমরা গত 5-6 বছর আগে বছরে একটা সাইক্লোন, এখন দেখা যাচ্ছে 3-4টা সাইক্লোন প্রতি বছরই হচ্ছে। তার মানে হচ্ছে এর ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে। তারপর হচ্ছে ফ্লাড, প্রতি বছরই দেখা যাচ্ছে কয়েক বছর পরপরই খুব বড় ধরনের বন্যা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসছে। তারপরে আমাদের উত্তরবঙ্গে কিন্তু অলরেডি গ্রীষ্মকালে বেশ খরা দেখা যায়। তারপরে হচ্ছে ইন্টেন্সিভ, খুব কম সময়ের জন্য, যেটা আমরা ইরেটিক রেইনফল বলি, খুব কম সময়ের জন্য খুব বেশি পরিমাণ অলরেডি বৃষ্টি কিন্তু ঘটে যায়। এই বিষয়টা কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তারপর রিভার ব্যাংক বা কোস্টাল ব্যাংক ইরোশন, অর্থাৎ এই অতি বন্যায় এবং প্রতি বছর বর্ষায় কিন্তু আমাদের নদীর পাড়গুলো ভেঙে অর্থাৎ বিশাল জনপদকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। তাই এই হচ্ছে আমার মোটামুটি প্রথম লেকচারে নিয়ে আমরা হয়তো 5-10 মিনিট একটু ডিসকাশন করতে পারি। যদি কারো কোনো কোশ্চেন এর মধ্যে এসে থাকে আমার বলতে পারে, আমরা এর মধ্যে ডিসকাস করতে পারি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে টিবিএম যে ডিভাইসটা ইউজ করতেছেন, ওটা কি লেভেল পাওয়ার জন্য কি আপ এন্ড ডাউন এমন কিছু করা লাগে, তাই তো নাকি? কোনটা? ওই যে টিবিএম এর জন্য যে মেশিনটা? জি, ওটা আরটিকে জিপিএস এর মধ্যে যে কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হয় কি, ওই যে দেখেন যে ও কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, দাঁড়িয়ে কিন্তু একটা মিডল পয়েন্টে ও কিন্তু ধরেছে, দেখছেন? তার মানে হচ্ছিল ওর সাথে যে মেশিনটা আছে, ওই যে আমরা জিপিএস মেশিন, ও ওই মেশিনের মধ্যে ডাটাটাকে ক্যাপচার করতেছে, অর্থাৎ ওইটা হচ্ছে তার রিসিভার মেশিন। অর্থাৎ ডাটাটা রিসিভ করে ওটার মধ্যে ও বিভিন্ন কোডিং করে, সার্ভাররা দেখবেন যে যখন আপনাদেরকে ডাটা দিবে, ওরা কোডিং করে করে ফিল্ড থেকে পয়েন্ট আকারে নিয়ে এসে লাইনগুলো জয়েন করে তারপরে কিন্তু আপনাকে একটা ফার্নিশ একটা ডাটা আপনাকে দিবে। কিন্তু এর ব্যাকএন্ডে যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি দেখেন নাই। সুতরাং ও কিন্তু কোড করে করে নিয়ে আসে, তারপরে ও ঘরে বসে ওগুলোকে জয়েন করে আপনাকে ওটার সাথে সাথে এক্স ওয়াই ভ্যালুর সাথে সাথে আপনাকে জেড ভ্যালুও দিবে। ও যেখানেই যে পয়েন্ট ধরবে সেখানে একটা করে ভ্যালু পাবে। উঁচুতে গেলে উঁচু হাইট পাবে, নিচুতে গেলে নিচু হাইট পাবে। কিন্তু ওকে আগে বিএম থেকে এই টিবিএম এর ভ্যালুটাকে আগে সেট করে নিতে হবে। এবং অনেক সার্ভাররা কিন্তু এটা ঠিক মতন করে না, অনেক সময় এই ডাটাগুলো ভ্যালু হয়। এই জন্য প্রথমে গিয়ে আগে জিপিএস দিয়ে ও এক্স ওয়াই নেয়, অর্থাৎ আমার
কোন অক্ষাংশে কোন দ্রাঘিমাংশে আছে, তারপরে সেটাকে কনভার্ট করে ও মেশিনে ইনপুট দিয়ে সেটা হচ্ছে ডিগ্রি ডেসিমেলে কনভার্ট করে, ডিগ্রি ডেসিমেলে কনভার্ট করে কিন্তু ওর ডাটাগুলোকে কালেক্ট করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি একটা দেখালেন যে রোডের 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত আপনি একটা লেভেল টেনে নিয়ে আসছিলেন, সেটা কি করে সম্ভব? সেটা হচ্ছে ওই যে একটা সাথে দেখছেন মাঝখানে একটা প্রিজম নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমরা প্রথমে ওই এসওবির বিএম থেকে ওইখান থেকে আমরা ভ্যালুটাকে আগে কালেক্ট করি, কালেক্ট করার পরে ওইটা ওই মেশিনে ইনপুট দেওয়া হয়। তখন মেশিনটা হচ্ছে বিএম এর উপরে সেট করা থাকে, বা ও করে কি পাশেই একটা লোকেশনে ওর আরেকটা স্টেশন সেট করে যাতে ও সরাসরি দেখতে পায় প্রিজমটা, অর্থাৎ মাঝখানে যাতে কোনো ব্যারিয়ার না আসে। যদি ব্যারিয়ার আসে ওই ব্যারিয়ারটাকে ইয়া করার জন্য ও তখন স্টেশন চেঞ্জ করে। কিন্তু যতক্ষণ এটা প্রায় যদি খোলা থাকে একটানা আপনি 3-4 কিলোমিটার সার্ভে করে যায়, অর্থাৎ কিছু দূর পর পর হয়তো 2 মিটার বা 3 মিটার পর পরই ও ভ্যালু কালেক্ট করতে থাকে। এইটা সার্ভে করতে আমাদের পুরো একটা দিন হাফ বেলা লেগে গেছে, হাফ বেলা একটু বেশি, এখান থেকে এখানে বিএম আনতে সময় লেগে গেছিল। তার মানে এটা খুব কেয়ারফুলি এই কাজটা করতে হয়, এবং সার্ভেয়াররা যদি কেয়ারফুলি এই কাজটা না করে তাহলে কিন্তু আপনি ভ্যালু কিন্তু ঠিক মতন পাবেন না। এই জায়গাগুলো খুবই মনোযোগ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় সার্ভেয়ারদের ক্ষেত্রে। মৌজা ম্যাপ কি আমি যে কোনো জায়গার মৌজা ম্যাপ কি আমি কালেক্ট করতে পারি কোনো ভাবে? আপনি ডিএলআরএস থেকে 7 রাস্তার মোড়ে থেকে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা ম্যাপ আপনি কালেক্ট করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে, এবং ওখানে একটা অ্যাপ্লিকেশন করার ইয়ে আছে, ওদেরকে টাকা জমা দিলে সেই পরিমাণ আপনি টাকা, প্রতিটা মৌজার শীটের আলাদা আলাদা ভ্যালু আছে, 300 টাকা থেকে 600 টাকা এরকম ভ্যালুর মধ্যে থাকে এক একটা মৌজার শীট বা কোনো একটা এলাকার। ওদেরকে তখন লিস্ট দিয়ে আসতে হয়, লিস্ট দিয়ে আসতে আপনাকে একটা টাইম দিবে 3 দিন বা 4 দিন, তখন হচ্ছিল আপনি 3 দিন বা 4 দিন পরে আপনি মৌজা ম্যাপগুলো কালেক্ট করতে পারবেন। সেটা আপনি ডিএলআরএস থেকে আপনি কালেক্ট করতে পারবেন। 7 রাস্তার মোড়, তেজগাঁ 7 রাস্তার মোড়, ডিএলআরএস। আর কিছু হাতে যে একটা বলি, টিবিএম যেটা ওই পয়েন্টটা কি একবার একটাই নিতে হয় না বারে বারে নিতে হয়? এটাকে একবারই সেট করতে হয় টিবিএমটা? এটা আমি বুঝতে পারছি আপনাদের বিএম এবং টিবিএম টা বেশ ভালো, কারণ এটা ফিল্ডে যদি আপনি মানে বিশেষ করে কি আমি তো ফিল্ডে কাজ করে আসছি, আমি দেখে আসছি যে কি টিবিএম এবং বিএম। সুতরাং যারা ফিল্ডে এই জন্যই আসলে মাঝে মাঝে ফিল্ডে যেতে হয় যে সার্ভেলে আসলে কিভাবে কাজ করে। এটা একবারই নিয়ে আসা হয়। আপনি যখন একটা সাইট ধরেন 3 একর জায়গার একটা সাইটে কাজ করবেন, আপনার একটা বিএম এর ভ্যালু আছে ধরেন 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে থেকে তো এই ভ্যালুটা বা ওই ল্যান্ডটা এখান থেকে দূর থেকে সার্ভে করা সম্ভব না। সুতরাং যেহেতু ওইটা আপনার জানা ভ্যালু এবং ওইটা একটা রেফারেন্স ভ্যালু, সুতরাং ওইটাকে ফ্লাই করে আপনাকে কাছাকাছি কোনো একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে আপনি এটাকে বেস ধরে কাজ করতে পারেন। তা নাহলে হয় কি ওই যে ভ্যালুটা একবার নিয়ে এসে সেট করলো কাছাকাছি, এটা ওই জায়গাটার জন্য ফিক্স হয়ে গেল। সুতরাং আপনি যদি পরবর্তীতে কাজ করতে যান তখন ওই জাস্ট এই ভ্যালুটাকে সেট করেই কিন্তু আপনি কাজ করতে হবে। সুতরাং আপনাকে আর পরবর্তীতে আবার ওইখান থেকে ফ্লাই করে নিয়ে আসা প্রয়োজন হবে না। আরেকটা বিষয় বলেন। আমাদেরকে এটা ফিল্ডে দেখানোর কোনো সুযোগ আছে কি? কারণ আমরা তো এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা আমরা ভার্চুয়াল ভাবে বুঝতেছি এখন। হ্যাঁ, ভার্চুয়াল ভাবে বুঝতেছে। এই জন্য হয় কি আপনারা যদি রিসেন্ট কোনো কাজ করেন, মানে আপনাদের সাথে সার্ভেয়ার যদি কেউ কাজ করে, হ্যাঁ, কোনো একটা সাইট, তাহলে আমার মনে হয় যে আপনি তাদেরকে যদি রিকোয়েস্ট করেন যে আমরা একটু টিবিএম ভ্যালু বা কিভাবে কাজ করো তোমরা আমরা একটু দেখতে চাই, হ্যাঁ, সেটা দেখাই দিতে পারবে ও। আর আমাকে যদি বলেন তাহলে আমি হয়তো রাসেল মামার সাথে কথা বলে বা লুকান ভাইয়ের সাথে কথা বলে একটা সার্ভে ডেমো দেখানোর ব্যবস্থা করতে পারবো। সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে আর কি, সেটা মনে যে কিভাবে বিএম বা টিবিএম গুলোকে সেট করা হয়। সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয় আমার জন্য। এটা হচ্ছে যে সার্ভেয়াররা আপনাদের যখন কোনো সাইটে কাজ করবে তখন আপনাদের একটাই ইয়া থাকতে হবে, ফোকাস থাকতে হবে যে ওই সার্ভেয়ার কিভাবে কাজ করে আমি এটা দেখবো ফিল্ডে। 1 ঘন্টার জন্য হলেও
বা এরকমও হতে পারে আপনারা একটা টিম পুরাই চলে গেলেন যে তুমি কিভাবে কাজ করো, শুরু করতেছো কিভাবে আমরা দেখতে চাই। আপনারা না যাওয়া পর্যন্ত শুরু করবে না, আপনারা গেলেই ও কিভাবে কাজ করতেছে সেটা শুরু করাটা আপনি দেখতে পারবেন। দেখেই আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে কাজ করে। যদি আপনাদের রিসেন্ট কোনো কাজ যদি হওয়ার সম্ভাবনা থাকে, আমার মনে হয় যে আপনারা সবাই মিলে সেটা একটা অ্যাটেম্প নিতে পারেন। আর কারো জি আমাদের যে ডিজিটাইজ না কি হ্যাঁ মোজা ম্যাপ সম্পর্কে আরেকটা যদি বুঝে। হ্যাঁ ওটা তো বললেনই, মোজা ম্যাপ ডিজিটাইজ। মোজা ম্যাপ ডিজিটাইজ কিন্তু আপনাদের একটা এক্সারসাইজ আছে সামনে, সুতরাং আপনারা ওইটা ডিজিটাইজ করবেন। আবার আমি কিন্তু প্রথমে জিআইএস এর কাজ শিখছি মোজা ম্যাপ ডিজিটাইজ করেই। আমাদের তখন এই এলজিডির হয়েছিল মাস্টার প্ল্যানের কাজ, তখন কিন্তু ফার্স্ট আমরা পাস করেই কিন্তু জিআইএস এর কাজ করতে হলে, কারণ আপনাকে লাইন টানা শিখতে হবে, কারণ আপনারা যেহেতু ক্যাড জানেন আপনাদের জন্য খুবই সুবিধা, যেহেতু আপনারা সবাই ক্যাডে অভ্যস্ত আর্কিটেক্ট, সুতরাং অনেকদিন ধরে কাজ, আপনাদের জন্য এটা কোনো প্রবলেম হবে না। প্রথম একটা মোজা ম্যাপ ডিজিটাইজ করা হয়ে গেলে আপনাদের হয়ে যাবে। আপনাদের একটা এক্সারসাইজ আছে সামনে এবং মোজা ম্যাপ সম্বন্ধে একটু ডিটেলস আলোচনাই আছে, সুতরাং একটু আস্তে আস্তে ওয়েট করেন, দেখেন যে সামনে আরো অনেক কিছুই ভালো ভালো কিছু জিনিস আপনাদের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, আর কোনো কিছু? আসলে আমাদের মোজা ম্যাপে যে নাম্বারিং গুলা করা হয়, প্লট নাম্বার, এটা কি ম্যানুয়ালি দিতে হয় না অটোমেটিক্যালি আসে? হ্যাঁ, ম্যানুয়ালি এটা ফুটো 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 বসিয়ে দিতে হবে, কারণ প্রতিটা প্লটের মধ্যে একটা করে নাম্বার আছে, তো ওই নাম্বার গুলোকে পয়েন্ট আকারে যদি আপনি সিরিয়ালি দিয়ে যান তাহলে আপনার জাস্ট খুব কম মানে এফোর্ট দিয়ে হচ্ছিল আপনি এই ডাটাগুলো পেতে পারবেন। কিন্তু যদি ম্যানুয়ালি বসিয়ে মানে একটা একটা করে বসিয়ে একটা করে ইনপুট দেন তাহলে খুব সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমাকে আগে সিরিয়ালি দিয়ে যেতে হবে, তারপরে জাস্ট আমি একটা কোয়েরি করব, সেই কোয়েরিতে আমি এক কমান্ডেই পুরো নাম্বারটা বসিয়ে দিতে পারবো, জিআইএস এ যেটা সম্ভব। কিন্তু ক্যাডে করলে আপনাদের সেই সুবিধাটা কিন্তু নাই, ক্যাডে করলে দেখা যাচ্ছে একটা একটা করে বসিয়ে যে একটা করে নাম্বার দিতে হয়, কিন্তু জিআইএস এ হচ্ছে সুবিধা। জি জি হ্যাঁ বলুন। আর কোনো কোশ্চেন? আমি বলছিলাম যে এই যে ডটেড একটা সবুজ কালার যে ডটেড, এটা আপনি বলতেছেন এটা প্রথমে বসায় না, তারপর সিরিয়াল অনুযায়ী একটা নাম্বার সেট করে দেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে সেটা? হ্যাঁ অটোমেটিক্যালি আমরা টেবিলে গিয়ে জিআইএস এর টেবিল যেহেতু আছে, হ্যাঁ অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা একটা কমান্ড রান করাবো, সেই কমান্ড দিলে ও অটোমেটিক্যালি সবগুলো ভ্যালু এক কমান্ডে নিয়ে নেবে, আপনাকে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে নাম্বার বসাতে হবে না। কিন্তু এর জন্য কিছু কেয়ারফুল থাকতে হবে, যেটা যখন আমরা মোজা ম্যাপ ডিজিটাইজ করব তখন ওই বিষয়টা আমরা ক্লিয়ার হব। আর বিএম যে পিলারটা, এটা কি প্রতিটা জেলার জন্য অটোমেটিক্যালি এখনো সেট করা আছে নাকি? হ্যাঁ এটা এসওপি সেট করা আছে, আপনি কোথাও কোনো ধরনের, আমার কাছে একটা ডাটা ব্যাকআপ আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আর এসওপি যদি পেতে চান তাহলে ওদের কাছে একটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন দিতে, যে আমার ওই জায়গার ওই বিএমটা দরকার, ভ্যালুটা দরকার। তার জন্য আমরা যেহেতু কাজ করছি, আমরা হয়তো আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিতে পারবো, কিন্তু মোজা ম্যাপ আসলে ডিটেলে বুঝতে যাওয়াটাও কঠিন, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ তবে কাজে করতে করতে আপনারা বুঝে যাবেন। আর আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব, আর একটা হচ্ছে আপনাদেরকে একটা বই প্রোভাইড করব, এই একটা বই, হ্যাঁ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বই, জমি জমার। এই বইটা যদি আমি আপনাদেরকে দেই, এটা ফটোকপি করে রাখলে অফিসে, এটা পুরো মোজা ম্যাপ আমি রাসেল মামাকে দিয়ে দিব, না উনি আপনাদের সবার জন্য একটা সেট এটা কপি করে রাখবে। এটা রাইটার কি? এটা হচ্ছে মোহাম্মদ শাহিদ কবির, হ্যাঁ তার লেখা, উনি এসি ল্যান্ড অফিসে ছিলেন, বিসিএস ক্যাডার। ওনার এই বইটা আমি মাঝে মাঝে স্টাডি করি আমার ইনফরমেশনের জন্য, খুবই ভালো একটা বই। আমি রাসেল মামাকে দিলে মামা আপনাদের অফিসের জন্য এটা সংরক্ষণে রেখে দিবে, সুতরাং যে কেউ যে কোনো ধরনের মোজা রিলেটেড ইনফরমেশনের সলভ এখান থেকে পেয়ে যাবে। আর একেবারে খুব সুন্দর করে অনেক ডিটেলে এটা দেওয়া আছে, অনেক মোটা বই।
আমি এটা পুরোটা পড়ার চেষ্টা করছি একবার, আমার মনে হয় 3 ঘন্টা, মানে জাস্ট আমি পাতা উল্টাই গেছি, তারপরে এটা 3 ঘন্টা লেগে গেছে আমার। এই এই ইয়েতে স্লাইডে আমরা এখন যে বিষয়টা নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু আর্ট ম্যাপে ঢুকে যাচ্ছি, মানে আর্ট ম্যাপ আমরা শুরু করছি। এই আর্ট ম্যাপের একটা ওভারভিউ এইখানে আমি প্রথমে আপনাদের ডেসক্রাইব করি। আর্ট ম্যাপটা হচ্ছে এই ArcGIS এর একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার যত ধরনের ম্যাপিং, যত ধরনের কোয়েরি সবকিছু কিন্তু আমি কাজ করব এই আর্ট ম্যাপে। আর্ট ম্যাপ ইউজ হয় হচ্ছে আমার সব যে কোনো ধরনের এক্সপ্লোরেশন, যে কোনো ধরনের ডিসপ্লে, যে কোনো ধরনের ম্যাপিং এই কাজ করার জন্য, অর্থাৎ ArcGIS হচ্ছে ম্যাপিং, ম্যাপিংটাই হচ্ছে মেইন। তারপরে সেখান থেকে হচ্ছে আমার বিভিন্ন ধরনের ডাটা সেট, এর এডিট, এর ক্রিয়েশন, এর মডিফিকেশন সবকিছুই কিন্তু আমরা এই আর্ট ম্যাপই করব। আর্ট ম্যাপ হচ্ছে হলো বিভিন্ন ধরনের, আমরা বলি না লেয়ার ফাইল, আপনারা ক্যাডেও কিন্তু অনেক ধরনের লেয়ার ফাইল বা লেয়ার তৈরি করেন, যেমন লাইনের অনেক লেয়ার, এখানেও কিন্তু সেই ধরনের লেয়ার তৈরি হয়। তারপরে হচ্ছে এর অনেক ধরনের কমন এলিমেন্ট থাকে, যেটা আপনারাও জানেন যে ম্যাপিং এর কিছু কমন এলিমেন্ট হচ্ছে এর নর্থ লাইন থাকতে হবে, এর একটা স্কেল থাকতে হবে, এর একটা টাইটেল থাকতে হবে, এর কিছু ডেসক্রিপটিভ টেক্সট থাকতে হবে, আর বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য সিম্বল, এই সিম্বল গুলোর সাথে আমার কি থাকতে হবে, অবশ্যই লিজেন্ড থাকতে হবে। তাছাড়া অন্য আরো অনেক জিনিস থাকে, যেমন গ্র্যাটিকল থাকে, তারপরে হচ্ছে আমার টেবিল থাকে, অনেক ধরনের গ্রাফ থাকে। এগুলো হচ্ছে আমার এক্সট্রা কিছু ম্যাপিং কে আরো সুন্দর করার জন্য আমার এক্সট্রা কিছু এলিমেন্ট। আমরা যখনই একটা জিআইএস এ কাজ করি, কাজ করার পরে যখন ম্যাপটা সেভ করি, অলরেডি আকিরে আপু বলছিলেন যে উনি সেভ করেছিলেন, কিন্তু সেটা হচ্ছে ক্যাটালগে, সেটা কিন্তু সেভ হয় না। কিন্তু আমরা ম্যাপে যখন আর্ট ম্যাপে সেভ করব তখন এটা এমএক্সডি, আমরা প্রথমেই বলি যে এমএক্সডি ফাইলটা দেন, কোনো একটা ম্যাপিং বা জিআইএস এর ফাইল হলে বলি যে আমরা এমএক্সডি ফাইলটা দেন। এই এমএক্সডি ফাইলে সব ধরনের লেয়ার গুলো থাকে, এই লেয়ার গুলো যদি আপনাকে সেই শেপ ফাইলগুলোর সাথে দেওয়া হয়, এই এমএক্সডি ফাইলটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে এই এমএক্সডি কে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ক্যাটালগের থেকেও কিন্তু এই এমএক্সডিটাকে ওপেন করতে পারি। আমরা যখনই কোন একটা জিআইএস এর ফাইল বা একটা ফোল্ডার নিয়ে কাজ করব, আমরা অলরেডি সোনাতলা পৌরসভাকে ওখানে দেখেছি যে এরকম সোনাতলা পৌরসভা .mxd বলে এরকম কিন্তু একটা সিম্বলিক অলরেডি সেখানে আছে। তার মানে আমার অলরেডি এখানে লেয়ার গুলো ক্রিয়েট করা আছে, আমি জাস্ট ডাবল ক্লিক করব, আমার এমএক্সডি ফাইলটা ওপেন হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে অনেক সময় ভার্সনে প্রবলেম হয়, যেটা সবকিছুতেই আমরা অফিস বা ক্যাড যেখানে কাজ করি না কেন, আপার ভার্সনে কাজ করলে সেটা কিন্তু লোয়ার ভার্সনে সেভ করে নিতে, ওপেন করার জন্য। তাই আমাকে ইউজারের জন্য সবসময় আমরা করব কি, যখনই সেভ করব আমরা লোয়ার ভার্সনে সেভ করার চেষ্টা করব। আর্ট ভিউ হচ্ছিল আর্ট ম্যাপের আমরা দুইটা ভিউ দেখতে পাবো। এটা ক্যাড এর মধ্যেও সেম, আমরা ডাটাতে যখন কাজ করি তখন ডাটা ভিউ থাকে, অর্থাৎ এই ডাটা ভিউতে আমার সব ধরনের এডিট, মডিফিকেশন এখানে, তারপরে সব ধরনের কোয়েরি এখানেই হবে। আর লেআউট ভিউতে, অর্থাৎ আমি ম্যাপটাকে একটা রিপ্রেজেন্ট করতে চাই, ম্যাপটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, কোন স্কেলে রিপ্রেজেন্ট করব, সেটা কিন্তু লেআউট ভিউতে রিপ্রেজেন্ট করা। অলরেডি কিন্তু আপনারা এই ডাটা ভিউ এবং লেআউট ভিউ এটাও কিন্তু সেই কাজটা আপনারা করে থাকেন। আমরা শেপ ফাইল বা জিআইএস এর যে জিনিসটা, সেটা হচ্ছে শেপ ফাইল শুনে আসতেছি। এই শেপ ফাইলটা কি, যখনই আমরা কোনো জিআইএস এর একটা ফাইল ওপেন করব, হয় সেটা পয়েন্ট, যে কোনো ফিচার ফাইল, পয়েন্ট হোক, লাইন হোক বা পলিগন হোক, সেখানে কিন্তু এর সাথে অতিরিক্ত, অর্থাৎ টোটাল 3টা ফাইল এখানে দেখেন যে নিউ শেপ ফাইল SSH, নিউ শেপ ফাইল SHP, আর সাথে হচ্ছে ডিবে, এই 3টা ফাইল অবশ্যই ক্রিয়েট হবে। এই 3টা ফাইলে যদি যে কোনো একটা মিসিং থাকলেই কিন্তু আপনার সেটা শেপ ফাইল কাজ করবে না। অর্থাৎ আমার নতুন কোনো শেপ ফাইল ক্রিয়েট করার সাথে সাথেই এই 3টা ফাইল, ডিবিএফ ফাইল হচ্ছে ডাটাবেস ফাইল, শেপ ফাইল হচ্ছে আমি যে শেপ ফাইলটা তৈরি করব সেটা সাপোর্টিং ফাইল,
আর SX টা হচ্ছে এর এক্সটেনশন ফাইল। তো এই তিনটা ফাইল মিলেই হচ্ছে একটা শেপ ফাইল। আমরা যখন ক্যাডে কাজ করি বা একটা ক্যাডে যখন একটা ফাইল ক্রিয়েট করি সেটা কিন্তু DWG ফাইল তৈরি হয়, সে তার সাথে কিন্তু কোনো DBF বা SSX ফাইল থাকে না। এই SSX ফাইল এবং DBF ফাইল শুধুমাত্র এই GIS এর শেপ ফাইলই তৈরি হবে। আমরা যখন এই সোনাতলা পৌরসভাতে ডাটাবেসটা দেখব, যেরকম দেখা যাবে যে আমার এই BS অ্যাডমিন পয়েন্ট ফিচার আন্ডার অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, কারণ এইগুলো হচ্ছে প্রজেক্টেড ডাটা এবং এর সাথে ডাটাবেস আছে। সুতরাং এর সাথে অতিরিক্ত কিছু ফাইল, সাপোর্টিং ফাইল তৈরি হয়, যেটা আপনাকে প্রজেকশন বলেন এবং অন্যান্য যে কাজ করার ক্ষেত্রে সেই সাপোর্টিং ফাইল, অর্থাৎ এরকম একসাথে 5 থেকে 7টা ধরনের সাপোর্টিং ফাইল তৈরি হবে। কিন্তু আমার দেখতে হবে SHX ফাইল, SHP ফাইল আর DBF ফাইল আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই ফাইলের প্রবলেম আছে। আমরা যখনই আর্কম্যাপ ওপেন করব, আমরা কিন্তু ডাটা ফোল্ডারে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো যে অলরেডি শেপ ফাইলগুলো এইভাবে নেমিং করে সাজানো আছে। সুতরাং যেহেতু এটা সাজানো আছে, সুতরাং এই শেপ ফাইলগুলো এইভাবেই এখানে তৈরি করা আছে। আরেকটা আমরা দেখতে পাবো যে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে দেখা যাচ্ছে যে এখানে লেয়ার ফাইল, তার সাথে হচ্ছে আমার এর সোর্স ফাইল, তারপর হচ্ছিল আমার অর্থাৎ লেয়ার গুলো কিভাবে সাজানো আছে সেই লেয়ার ওরিয়েন্টেশন। তারপরেরটা হচ্ছে কাজ করবে হচ্ছিল আমার লেয়ার গুলোকে কোনটা আমি কাজ করব, কোনটাকে অন রাখবো, কোনটাকে অফ রাখবো, সেই সিম্বল হচ্ছে এখানে এটাতে কাজ করবে। আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু ক্যাডে, আপনারা যখন ক্যাডে কাজ করেন এই ধরনের লেয়ার ফাইল গুলো কিন্তু থাকে যে কোনটাকে অফ করে নিচ্ছেন, কোনটাকে টার্ন অন করে নিচ্ছেন। সুতরাং আমার GIS এ কিন্তু সেই অপশনই আছে। আমি একটু ব্যাখ্যা করি। এখানে আমি টুলবার গুলো যদি তাকাই, ফার্স্টেই হচ্ছে আমাকে যখনই এই কোনো শেপ ফাইল অ্যাড করতে যাব, ফার্স্টে আমাকে ক্লিক করতে হবে এই অ্যাড ফাইল। এই অ্যাড ফাইল ক্লিক করার মাধ্যমেই কিন্তু আমি GIS এর ডাটাগুলোকে লিঙ্ক করতে পারবো। তার বাম পাশে যে টুলবারটা থাকে সেটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টে আমার যত ধরনের লেয়ার, আমি লেয়ার গুলো রিনেমও করতে পারি এবং তার সাথে আরো যদি এক্সট্রা ডাটা ফ্রেম অ্যাড করতে চাই সেখানে কিন্তু আমি এই টেবিল অফ কন্টেন্টের লেয়ার ফাইলেই করতে পারবো। তা আমরা আরো ডিটেলসে দেখবো যে এই লেয়ার ফাইলগুলোর কন্টেন্টে কি কি আছে। আমরা এই লেআউট ভিউতে কিন্তু এই যে এক হচ্ছে ডাটা ভিউ এবং লেআউট ভিউ এই ধরনের দেখতে পাবো। আমি অলরেডি ক্যাটালগের কিভাবে আর্কম্যাপে ক্যাটালগকে পিন করে রাখতে পারি, অথবা ক্যাটালগ যদি আমার অফ হয়ে যায় কিভাবে ক্যাটালগকে আবার আনতে পারি, অলরেডি কিন্তু আমরা এটা দেখে আসছি। আর এখানে একটা অপশন থাকে সার্চ। আমরা যদি এখানে দেখি যে এখানে সার্চ বাটন, এখানে হচ্ছে সেই সার্চ বাটন, এখানে ক্লিক করলে আমার এই সার্চ বাটনটা অন হয়ে যাবে। সোনাতলা পৌরসভার ফার্স্টে যখন আমরা কাজ করতে যাব, আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে আমার ডাটা অ্যাড করতে হবে। আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি দেখে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। অর্থাৎ আমাকে ডাটা অ্যাড করে নিয়েই কিন্তু ওই শেপ ফাইলগুলোকে অ্যাড করতে হবে। তার জন্য আমাকে প্রথমেই ক্লিক করতে হবে অ্যাড ডাটায়। অ্যাড ডাটাতে ক্লিক করার পরেই আমি যখন লেয়ার গুলোকে অ্যাড করে ফেলবো, আমি দেখতে চাই যে আমার ডাটাটা ঠিক জায়গায় আছে কিনা, সেইটা মানে পরীক্ষা বা সেটা দেখার জন্য কিন্তু আমি করি কি, আমার যে ক্রিয়েটেড বেজ ম্যাপ আছে এই বেজ ম্যাপে ক্লিক করি। এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার বেজ ম্যাপ ওপেন হয়ে যাবে। সেটা কিন্তু আমরা এক্সারসাইজ করতে গিয়ে দেখতে পাবো। তারপরে এখানে দেখা যাবে যে বেজ ম্যাপের সাথে কিছু রেফারেন্স থাকে, অর্থাৎ এই বেজ ম্যাপটা ওপেন করার সাথে সাথে আপনার এই রেফারেন্সটাও ওপেন হয়ে যাবে। এটা বাই ডিফল্ট ক্রিয়েট হবে। আমি যখন বেজ ম্যাপটা অ্যাড করে ফেলবো, বেজ ম্যাপের অনেকগুলো টেমপ্লেট থাকবে। আমি আমার পছন্দ মতন যে কোনো একটা বেজ ম্যাপ তৈরি করে বেজ ম্যাপকে অ্যাড করার সাথে সাথে আমি কিন্তু এই যে গুগলে এই ম্যাপ ভিউতে দেখতে পাচ্ছি যে অলরেডি গুগল ভিউতে আমার পুরো ওই
এই যে সোনাতলা পৌরসভাটা অলরেডি এখানে সেট হয়ে গেছে, তার মানে আমার ডাটাটা ঠিক আছে। আমরা বেজ ম্যাপ অ্যাড করার প্র্যাকটিস করব। এখন হচ্ছে হলো বিভিন্ন আমরা বেজ ম্যাপটা প্র্যাকটিস করব একটু পরে, আমি লেকচারগুলো শেষ করে দিই। এখানে আছে যে টুলবার, আর্ট ম্যাপের অনেক টুলবার গুলো সম্বন্ধে অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি। আমি জাস্ট আরেকবার ওভারভিউ করার জন্যই আমি এই ইয়েগুলো যাচ্ছি। লেআউট ভিউ, যখনই আমি লেআউট ভিউতে ক্লিক করব আমার কিন্তু অলরেডি যেটা ম্যাপ ভিউতে ছিল অলরেডি এটা লেআউট ভিউতে ঠিক এরকম দেখা যাবে। তারপর টেবিল অফ কন্টেন্ট, এই টেবিল অফ কন্টেন্টে আসলে কি করে? টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লেয়ার গুলোর ডিসপ্লে যে অর্ডার, সেই অর্ডারটা মেনটেন করে। তারপর হচ্ছে আমাদের যে ধরনের ফিচার, অর্থাৎ আমি যে ফিচার গুলো নিয়ে কাজ করতে চাই সেগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করি হচ্ছে টেবিল অফ কন্টেন্টে। আমি রাইট ক্লিক, আমি এখানে ক্লিক করে ক্লিক অন করার সাথে সাথেই এটা অন হয়ে যাবে, আবার ক্লিক করার সাথে সাথেই এটা অফ হয়ে যাবে। অর্থাৎ আমি চেক ইন চেক অন অফ করে নিয়ে আমি কাজ করতে পারবো। আমার হচ্ছে ইন্টিগ্রেশন, ডাটা ইন্টিগ্রেশন। আমি যখন এই ডাটাগুলো নিয়ে কাজ ইন্টারাকশনের বিষয়টা বলি, আমার রাইট ক্লিক করার যে কোনো লেয়ার ফাইলে রাইট ক্লিক করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আমার এরকম একটা মেনু চলে আসবে। তার মধ্যে থাকবে কপি, রিমুভ, অ্যাট্রিবিউট টেবিল। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতন মেনুটাকে অর্থাৎ আমি যখন লেয়ারে রাইট ক্লিক করব আমার এরকম একটা মেনু বার ওপেন হয়ে যাবে। আর্ট ম্যাপের বিভিন্ন টুলবারের অলরেডি টুলবার গুলো আমরা দেখে ফেলছি, মানে অলরেডি কাজ করে কিছু কিছু টুল বার নিয়ে কাজও করেছি, সেটার ডিটেলিংটা আসলে এখানে দিয়ে দেওয়া আছে। এইগুলো হচ্ছে জাস্ট ব্রিফিং, এখানে আসলে বোঝার কোনো কিছু নাই। অলরেডি কোন পয়েন্ট বা কোন সিম্বল কি এক্সপ্লেইন করছে বা কি রিপ্রেজেন্ট করতেছে এটা সেগুলোরই এক্সাম্পল। আমরা কাজ করতে গেলে আসলে আরো ডিটেলে বুঝতে পারবো। টুলবার, স্ট্যান্ডার্ড টুলবারে কি কি থাকে, টুলবারে কি কি থাকে। লেআউট ভিউতে আমাদের জুম, যখন আমরা লেআউট ভিউতে কাজ করব তখন এই ধরনের লেআউট চলে আসবে। অলরেডি ক্যাডেও কিন্তু যখন আমরা লেআউটে কাজ করি তখন কিন্তু লেআউট বলে কিন্তু একটা টুল তৈরি হয়। টুলবারস ইন আর্ট ম্যাপ, এগুলো হচ্ছে সবকিছু আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাবো কি কি থাকে। টুলবারস হচ্ছে আমরা কিছু ড্র বা কোনো টেক্সট লেআউট ভিউতে যখন কিছু করতে চাই তখন কিন্তু এই ড্র টুলবারটা আমাদের খুব কাজে দেয়। আমরা ডাটাবেস এডিটিং করার জন্য আমরা এই এডিটর টুলবারটাকে কাজে লাগাবো এডিট সেশনে। ম্যাপ এলিমেন্টসে আসলে আমরা কি কি নেই? ম্যাপ এলিমেন্টসে আমাদের থাকে টাইটেল থাকে, লিজেন্ড থাকে, নর্থ অ্যারো থাকে। এগুলো হচ্ছে আমাদের কমন এলিমেন্ট, এগুলো ব্যাখ্যা করা আসলে কিছু নাই। আর্ট ম্যাপ এডিটিং, যখন আমরা এডিট সেশনে কাজ করব দেখবো যে আমরা কিভাবে টেবিল বা শেপ ফাইল বা কভারেজ ফাইল গুলোকে আমরা এই লাইন ফিচার বা পলিগন ফিচার অর্থাৎ বিভিন্ন ধরনের ভার্টেক্স, অর্থাৎ এগুলো একটা ভার্টেক্স তৈরি হয়, সেই ভার্টেক্স গুলোকে ধরেই কিন্তু আমরা সেই এডিটিং অপশনটা কাজ করবে। আমরা আর্কজিএস এর সাথে যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে এর সাথে ডাটাবেস থাকে, ডাটাবেস গুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে টেবিল। এই টেবিল আর্কজিএস এর শেপ ফাইলের সাথে এই হিউজ পরিমাণ ডাটা কিন্তু আমরা সবসময় অ্যাট্রিবিউট টেবিলে কালেক্ট করে থাকি। অ্যাট্রিবিউট যেটা আমরা বলি অ্যাট্রিবিউট ডাটা, এই অ্যাট্রিবিউট ডাটা নিয়ে কিন্তু আমাদের এই জিআইএস এর কাজ। এখানে বিভিন্ন ধরনের এক্সপ্লেইন আমি অলরেডি কিছু বলে আসছি, যেমন অর্গানাইজ করা, রেকর্ডিং মানে রেকর্ড গুলোকে শর্টিং করা, এডিট করা, কোয়েরি করা, তারপরে বিভিন্ন ধরনের জয়েন করা, অ্যানালাইসিস করা, এইগুলো হচ্ছে আমার আর্ট ম্যাপের ওয়ার্কিং টুলস। আমি যদি একটা অ্যাট্রিবিউট টেবিলে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল ক্লিক করব তখন কিন্তু এই এরকম একটা ডাটার সাথে সাথে অর্থাৎ ম্যাপ ভিউর সাথে এরকম একটা টেবিল ওপেন হয়ে যাবে। আমরা কোনো একটা স্পেসিফিক সিলেকশন করতে চাই, সেই সিলেকশন অর্থাৎ এখানে যে এই সিলেকশন বাটন আছে, এই সিলেকশন বাটন দিয়ে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে এই ডাটাবেজের বা কোন অংশটুকু সিলেক্ট হয়েছে। আবার অনেক সময়
আমরা আরো এফিশিয়েন্টলি কাজ করার জন্য অ্যাট্রিবিউট টেবিলটাকে ইউজ করি কোয়েরির মাধ্যমে। আমরা এখন কাজে যাব একটা ওয়ার্কিং সেশনে। সেই ওয়ার্কিং সেশনের একটু ব্রিফিং আমি দিয়ে রাখি। আমরা একটু এক্সারসাইজটাতে আজকে যে এক্সারসাইজ করব সেটা একটু আমি ব্রিফিং দিয়ে নিই। আর্কম্যাপ কিভাবে ওপেন করতে হবে অলরেডি সবাই তো আমরা জানি যে কিভাবে আমরা আর্কম্যাপ ওপেন করব, জানি কি না? জানি। ঠিক সেই প্রসেসটাই যে আমরা ফার্স্টে আর্কম্যাপ ওপেন করব। আর্কম্যাপ ওপেন করার সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি যদি কোনো ইমেজটি করে থাকেন, ক্রিয়েট করে থাকেন বা কোনো ইমেজটি পূর্বে ওপেন করে থাকেন, সেটার একটা লিস্ট এখানে চলে আসবে। সেই লিস্ট থেকে যদি আমি আমার মনে করি যে আমি এখান থেকে কাজ করব, তাহলে আমি ক্লিক করলেই ও কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি মনে করি যে না আমি নতুন কাজ করব, তখন জাস্ট ক্রস করলেই এটা চলে যাবে, অফ হয়ে যাবে, কিন্তু আর্কম্যাপটা থেকে যাবে। তারপর যখন এরকম চলে গেলে আপনি আমাদের কাজ থাকবে হচ্ছে ডাটা অ্যাড করা। এই ডাটা অ্যাড সিম্বলে ক্লিক করলেই অলরেডি আমরা এটাও জেনেছি যে কিভাবে আমরা ডাটা ফোল্ডার কানেকশন করব, ফোল্ডার কানেকশন থেকে কিভাবে ডাটা অ্যাড করব। এই প্রসেসটা কিন্তু অলরেডি আমরা শিখে আসছি। এটাও ঠিক সেম প্রসেস। আপনি ডিজায়ার্ড লোকেশনে ডাটাটাকে অ্যাড করতে হবে। ডাটা অ্যাড করা হয়ে গেলে সেখান থেকে হলো আমার যে পৌরসভা বা যে পৌরসভা নিয়ে কাজ করতে চাই, কোন ডাটাগুলো নিয়ে কাজ করতে, আমি কন্ট্রোল চেপে অথবা শিফট চেপে অথবা ড্র্যাগ করে কিন্তু ডাটাগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নিতে পারি। এই আরেকটা হচ্ছে আমার কিছু এক্সটেনশন হয় দরকার পড়ে এই কাজের ক্ষেত্রে। আমি এখানে উইন্ডোজে গিয়ে আমার একটা এক্সটেনশন বাটন আছে, সেই এক্সটেনশন বাটনকে আমি সবগুলো এক্সটেনশন অন করে দেব। এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি। আমার যখন ডাটা গুলো অ্যাড হয়ে যাবে, শেপ ফাইলগুলো অ্যাড হয়ে যাবে, তখন যেই ফাইলগুলোকে আমি সিলেক্ট করেছি বা অ্যাড করেছি, অলরেডি টেবিল অফ কন্টেন্টের লেয়ার ফাইলে কিন্তু অলরেডি এইভাবে এই ডাটাগুলো লেয়ারগুলো সাজানো থাকবে। আচ্ছা, বাম পাশে আমার টেবিল অফ কন্টেন্টে দেখাবে যে আমি কি কি ডাটা নিয়ে কাজ করছি, আর ডান পাশে হচ্ছে ম্যাপ ডিসপ্লেতে ম্যাপটা দেখা যাবে। তো আমরা কি কি ডাটাগুলো নিয়ে কাজ করব সেটা অলরেডি আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। আপনারা যখন অ্যাড করবেন এই ডাটাগুলো সিলেক্ট করে আপনারা অ্যাড করবেন। তারপর হচ্ছে মুভিং অ্যারাউন্ড, অর্থাৎ কিভাবে আমরা জুম করব, জুম ইন করব, জুম আউট করব, অর্থাৎ ম্যাপটাকে কিভাবে আমি পুরো ফুল এক্সটেন্টে নিয়ে আসবো। অলরেডি সেটা কিন্তু এক আপু সমস্যায় পড়েছিলাম, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সুতরাং এটাও খুব কাজের একটা ফাংশন আর্কম্যাপের। অলরেডি আমার মনে হয় ক্যাডে আপনারা যদি এরকম হয়ে যায়, এভাবে ক্যাডে এরকম অপশন আছে যে ফুল এক্সটেন্টে নিয়ে আসার জন্য, যেটা 1:1 ভিউ বা ফুল এক্সটেন্ট ভিউ। হ্যাঁ, এই ধরনের বাটন কিন্তু অলরেডি ক্যাডেও আছে। তারপর হলো আমরা প্যানিং কিভাবে প্যান করব, অর্থাৎ হাতের মতন একটা সিম্বল দেখা যায়, এই সিম্বলটাকে ক্লিক করে যখনই আমি ম্যাপের মধ্যে নিয়ে আসবো, এই পুরো ম্যাপটাকে ধরে আমি নাড়াতে পারবো। তারপর হলো আমি লেয়ারে গিয়ে আমার ডাটাটাকে আমি জুম করতে চাই, বা আমি ওই লেয়ারটাকেই জুম করে দেখতে চাই। তা আমার এই মেনু বারেই কিন্তু আমার অনেক ধরনের ফাংশন আছে যেটা দিয়ে আমি কাজ করতে পারবো। তা এগুলো পুরো সবগুলোই হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে ব্যাখ্যা করা আছে। আমরা এই স্টেপ গুলোকে ফলো করেই এখন এই কাজগুলো করে যাব। আমি অলরেডি একটা দেখিয়েছি, যদি আপনি এখানে স্কেলে যদি কোনো ভ্যালু বসান, সেই ভ্যালু কিন্তু একটা বাই ডিফল্ট ভ্যালু থাকে, সেই ভ্যালুকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে দেখবেন যে কি অবস্থায় গিয়ে দাঁড়ায়। আমরা সেটাও ম্যাপের স্কেলে আজকে দেখব। তারপরে কোনো একটা ভিউ, এটাকে আমি বুকমার্ক করে রাখতে চাই, যে পরবর্তীতে যাতে আমাকে আলাদাভাবে বারবার খুঁজে না আনতে। অর্থাৎ আমি যখন বুকমার্ক করে রাখবো, জাস্ট আমি বুকমার্ক করে রাখলে আমার যখন এটা প্রয়োজন আমি বুকমার্ক অপশনে গিয়ে আমি জাস্ট ওই জায়গাটা, যেহেতু আমি বুকমার্ক করে রেখেছি, ওই পয়েন্টটাই আমি ক্লিক করলে দেখা যাচ্ছে আমার ঠিক ডিজায়ার সেই লোকেশনেই চলে আসবে।
এটা কিভাবে ক্রিয়েট করব অলরেডি এখানে বলে দেওয়া আছে অলরেডি। বুকমার্ক অপশনে গিয়ে সেখানে একটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে একটা নাম দিব, সেই নামটা আমি সেভ করতে পারবো। তারপর হচ্ছিল এখান থেকে এটাকে ম্যানেজ, বুকমার্কটাকে কিভাবে ম্যানেজ করব সেই প্র্যাকটিসও আমরা এখানে করব। তারপরে হচ্ছে ডাটা ভিউ, আবার সেই লেআউট ভিউ অলরেডি এগুলো ডিসকাস করেছি। আবারও এক্সারসাইজের খাতিরে আবারও আপনাদেরকে মনে করে দেওয়া যে ডাটা ভিউতে যখন আমরা থাকবো তখন কিন্তু আমরা পুরো ম্যাপে ভিউতে অর্থাৎ কোন কোন লেয়ার এবং কোন কোন লেয়ার গুলো নিয়ে কাজ করছি সেই ধরনের কিন্তু কোনো ধরনের বাউন্ডারি বা বর্ডার থাকবে না যখনই আমি লেআউট ভিউতে চলে যাব। সুতরাং যে যে ডাটা ফ্রেম বা যে যে লেয়ার গুলো থাকবে সবই কিন্তু আমার এই লেআউট ভিউতে দেখা যাবে। টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টে আসলে কি কি দেখতে পাচ্ছি এটারই জাস্ট ডিটেল ডেসক্রিপশন এখানে দিয়ে দিছি যে আমরা বিএস অর্থাৎ বিএমএ আমরা কি ধরনের ফিচার দেখতে পাবো, অ্যাডমিন পয়েন্টে কি ধরনের ফিচার দেখতে পাবো। অর্থাৎ এই লেয়ার গুলোকে যখন আমরা ওপেন করবো আর্কম্যাপে এই ডিটেল ডেসক্রিপশন গুলো কিন্তু ওইখানে আমরা দেখতে পাবো। তা আমি আবার লেয়ারের অর্ডার গুলো চেঞ্জ করার ইয়েটা দেখাবো। সেখানে দেখা যাচ্ছে যে আপনারাও কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কোনটাকে কোন অর্ডারে নেবেন সেটা আমি এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তারপর হচ্ছিল লেয়ার গুলোকে টার্ন অফ বা টার্ন অন, অর্থাৎ আমি এক ক্লিকে কিভাবে সবগুলোকে একসাথে টার্ন অন করতে পারবো আর এক ক্লিকে কিভাবে সবগুলোকে অফ করতে পারবো সেটা আমরা এই এক্সারসাইজে দেখতে পাবো। তারপরে আমার বিভিন্ন কালার, এরপরে আসবো হচ্ছে সিম্বলাইজ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের পয়েন্ট ফিচার থাকবে, লাইন ফিচার থাকবে, পলি ফিচার থাকবে, সেগুলোকে আমি কিভাবে সিম্বলাইজ করব আমরা এই লেয়ার এই এক্সারসাইজে তখন আমরা এই সিম্বলিং দেখতে পাবো। আর এক্সপ্লোরিং ডাটা, আমি যখন কোনো একটা ডাটা বা ইনফরমেশন দেখতে চাই, আমার এই আই ইনফরমেশনটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট। এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই ইনফরমেশন, অর্থাৎ এইটাকে ক্লিক করে আমি ম্যাপের কোনো একটা জায়গায় ক্লিক করলে সেটা আবার দেখে নিব যে এটা কোন লেয়ারটায় আছে, আমার সেই বিএম অথবা পয়েন্ট ফিচার লেয়ারে আছে নাকি লাইন ফিচার না পলি ফিচার লেয়ারে, সেটা জাস্ট ক্লিক করে নিয়ে বা সিলেক্ট করে নিয়ে আমি যখন এই আই বাটন দিয়ে, আই বাটনটা হচ্ছে ইনফরমেশন বাটন ক্লিক করলে আমাকে এই ধরনের একটা ডিটেল ইনফরমেশন বার দেখাবে। অর্থাৎ আমি যদি বিএম এ ক্লিক করি, বিএম এর এই ভ্যালু কি, এর আইডি কত, এর এক্স ল্যাটিটিউড লঙ্গিটিউড কি, অর্থাৎ আমার ওই টেবিলে অ্যাট্রিবিউট টেবিলে যে ইনফরমেশন আছে আমি এক পলকেই সেই ইনফরমেশনটা দেখতে পাবো। আমি বিভিন্ন ধরনের আমি পুরো ডাটা সেটটাকেই আমার এখানে দেখতে চাই। কোনো একটা লেয়ার অ্যাট্রিবিউট লেয়ার ফাইলে পুরো অ্যাট্রিবিউট টেবিলটাকে যদি আমি দেখতে চাই, আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিলে আমার ওই লেয়ারের পুরো ইনফরমেশনটা এই টেবিল আকারে শো করবে। এখান থেকে আমি কিভাবে সিলেক্ট করব অলরেডি আমরা দেখিয়েছি যে সিলেকশন বাটন কোনটা। আমি কোনো স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডের কিছু স্ট্রাকচার একসাথে সিলেক্ট করে দেখতে চাই ইনফরমেশন গুলো, তখন দেখা যাবে যে অ্যাট্রিবিউট টেবিলে যেগুলো সিলেক্ট হয়েছে অলরেডি টেবিলেও সেই সিলেকশন গুলো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই কালার চেঞ্জের মাধ্যমে এইগুলো সিলেক্টেড হয়েছে। আর নিচের দিকে তখন দেখা যাচ্ছে যে দুইটা বাটন, এক হচ্ছিল পুরো সবগুলো ডাটা ভিউ, আর যেগুলো সিলেক্টেড হয়েছে সেগুলোকে শুধুমাত্র দেখার জন্য এই সিলেক্টেড বাটনে আমাকে ক্লিক করতে হবে। এইভাবে করে আমি এই বাটনটা থাকবে, এই বাটনটা দিয়ে আমি সবগুলো যেগুলো ডাটা সিলেক্ট করেছিলাম সেগুলোকে আনসিলেক্ট করে ফেলতে পারবো। তবে সেভিং ম্যাপ, আমি কিভাবে এমএক্সডি ম্যাপটাকে সেভ, এমএক্সডি আকারে ম্যাপটা সেভ করব সেই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আমরা এই এক্সারসাইজটা করব। আরেকটা হচ্ছে আর্কজিআইএস এর যে কোনো ধরনের হেল্প করার জন্য অর্থাৎ কোনো একটা প্রবলেম বা কোনো একটা ইনফরমেশন জানার জন্য আমি কিন্তু আর্কজিআইএস এ হেল্পলাইন নিতে পারি। অর্থাৎ এখানে অলরেডি সেই হেল্প বাটনটা আছে, আমি জাস্ট আর্কজিআইএস এ হেল্প বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি আমার ডান পাশে সার্চ অপশন আসবে, আমি এখানে লিখে দিব আমি কি আসলে কি জানতে চাই। সেই হেল্প বাটন আপনাকে সেই ইনফরমেশন বোঝার এবং এক্সপ্লেনেশনের জন্য হেল্প করবে।
এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের সম্পূর্ণ লেকচার। এখন আমরা এক্সারসাইজে যাব, আর এক্সারসাইজে যাওয়ার আগে আমার মোটামুটি আজকের লেকচার এখানেই শেষ। এখন কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের অ্যান্সার দিব, আর আমরা এরপরে এক্সারসাইজে চলে যাব। আপনাদের এই আর্ট ম্যাপের এক্সারসাইজের সবচেয়ে ভালো যেটা একটা মেথড, আপনি স্ক্রিনটাকে দুইটা ভাগ করে নেবেন। অর্থাৎ এক সাইডে আপনি ম্যাপটা রাখবেন, আর ডান সাইডে বা বাম সাইডে, অর্থাৎ আপনি যেভাবে সুবিধা সেই ইনস্ট্রাকশনটা আপনি সাইডে রেখে দিবেন। অর্থাৎ ওইটাকে ফলো করেই, এটাকে ফলো করেই যাতে আপনি কাজ করতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে অলরেডি, যেহেতু আমার ল্যাপটপের স্ক্রিন অতটা না, বড় স্ক্রিন হলে এটা খুব সুন্দর হেল্পফুল। তা ফার্স্টে যদি আমরা চিন্তা করি যে কিভাবে ম্যাপ ওপেন করব, অলরেডি আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, অলরেডি কিন্তু সেই স্টেপগুলো আমরা পার করে আসছি। তা আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাড ডাটায়। আমি এখান থেকে ডাটা অ্যাডও করতে পারি, অথবা আমার যেহেতু এমএক্সডি ফাইল ক্রিয়েট করা আছে, আমি কিন্তু সেখানে ওপেনও করতে পারি। ওপেন করব কিভাবে, যে এখানে একটা ব্রিফকেসের মতন ওপেন আছে, আমি এটাকে ক্লিক করব। ক্লিক করলেই আমার কিন্তু ওপেন হয়ে যাবে যে কোন জায়গায় আমি ডাটাগুলোকে পেতে পারি। আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে আছে এমএক্সডি। এখানে কিন্তু আমার অলরেডি, যেহেতু আমি আগে কাজ করেছিলাম বা আপনাদেরকেও অলরেডি এগুলো শেয়ার করা আছে, তাহলে যে কোনো একটাকে আমি সিলেক্ট করেই ওপেন করতে পারবো। ওপেন করলেই যেহেতু আমরা ওই যে আগে কাজ করেছিলাম, ওইটা কিন্তু আমরা সেভ করি নাই। এই ওপেন করার জন্যই কিন্তু ও বলতেছিল যে তুমি ওই আগের কাজটা সেভ করতে চাও কিনা। যেহেতু আমি চাই না, তাই আমি নো দিয়ে দিয়েছি। এত সময় আসলে লাগে না, যেহেতু আমার ল্যাপটপ প্লাস আবার অনলাইনেও কাজ চলতেছে, আর এই জিআইএসটা একটু ভারী মানে সফটওয়্যার, এই জন্য একটু সামান্য সময় আসলে নেয় এটা। আমরা এটা ওপেন করার সাথে সাথেই কি দেখতে পাচ্ছি, যেহেতু এই যে লাল, তার মানে সে কিন্তু লিংক পায় নাই। অর্থাৎ আমার ডাটা আছে কিন্তু লিংক পায় নাই। এই এর আগে মানে জিআইএস এর যে ইয়েটা ছিল, ল্যাকিং স্টাফ ব্যাকলগ বা যেটা প্রবলেম ছিল, যে একসাথে এক ক্লিকে আমি লিংক করাতে পারতাম না। কিন্তু ArcGIS 10 ভার্সনে যেটা সুবিধা হচ্ছে যে একবার একটা লোকেশন দেখিয়ে দিলে ও সবগুলো লোকেশন অটোমেটিকলি নিয়ে নেবে। আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডাটাতে যাব, এখানে গিয়ে ডিপিআর ডাটা সোর্স দিব। অর্থাৎ আমি যে বিএমটা সিলেক্ট করছি, অর্থাৎ আমাকে সেই লিঙ্কটাই জাস্ট দেখিয়ে দিলে অটোমেটিকলি ও সব ডাটা নিয়ে নেবে। দেখছেন সবগুলো ওই লাল যে প্রবলেমটা দেখাচ্ছিল, যে একটা মেসেজ যে তোমার ডাটা লিংক নাই, এখন কিন্তু সবগুলো ডাটা আমার লিংক হয়ে গেল। আমি কন্ট্রোল চিপে মানে কন্ট্রোল প্রেস করে রাইট স্ক্রল বাটনটা অর্থাৎ নিচের দিকে ড্র্যাগ করছি, সুতরাং এটা অলরেডি জুম আউট হয়ে গেল। আবার জুম ইন করছি, অর্থাৎ আমি কন্ট্রোল প্রেস করে এটাকে কাজ করাতে পারবো। এটা হচ্ছে একটা প্রসেস। এটাকে আমি সেভ করে দিলাম, তার মানে আমার ডাটা সেভ হয়ে গেল। আমি এখন আবার নতুন ফাইল একটা ব্ল্যাঙ্ক ম্যাপ ক্রিয়েট করতে চাই। সেভটা কি এমএক্সডি আকারেই হলো ওই ফাইলে? হ্যাঁ, ওটা এমএক্সডি আকারেই ওটা সেভ। যেহেতু যে আমরা ওপেন করেছি এমএক্সডি, ডাটা লিংকটা দেখিয়ে দিলাম, তার মানে আমি কিছু কাজ করেছি। সুতরাং যখনই আমি এটাকে ক্লোজ করব বা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, মানে নতুন একটা ফাইলে আমি কাজ করতে যাব, তখনই কিন্তু আমাকে সেভ করে নিতে হবে। আর আপনি যদি সেভ নাও করেন, আপনাকে একটা মেসেজ দিবে যে তুমি এই ডাটাটা সেভ করতে চাও কিনা।
যেহেতু আমি সেভ করে ফেলছি সুতরাং ও আর মেসেজ দেয় নাই। আমি এখান থেকে অর্থাৎ অ্যাড ডাটাতে চলে গেলে আমি কিন্তু অলরেডি সেই যেহেতু আমার অলরেডি এই লিঙ্কটা করা আছে আমি সরাসরি এই লিঙ্কেই চলে যাব। আমি এখান থেকে কি কি ডাটা নিতে চাই, অর্থাৎ আমি এখানে একটা ক্লিক করে আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু যে কোনো ধরনের ডাটা আমি এখানে সিলেক্ট করতে চাই। আমি যদি স্পেসিফিকলি কোনো ডাটা নিতে চাই তাহলে আমি একটাকে ক্লিক করব, বাকিটাকে আমি কন্ট্রোল চেপে নিতে পারবো যে আমি আমার পছন্দ মতন শেপ ফাইলগুলোকে সিলেক্ট করতে চাবো। আবার আমি একটাতে ক্লিক করে শিফট চেপে ক্লিক করলে এটা পুরো ওই কলাম বা ওই রোতে যা থাকবে সে সরাসরি ওইভাবে সিলেক্ট করে নেবে। সুতরাং আমি চিন্তা করলাম যে আমি হয়তো অ্যাডমিন পয়েন্ট, অল পয়েন্ট, বিএম, তারপর হচ্ছে হলো মোজা ম্যাপের অর্থাৎ ল্যান্ড ইউজ, তারপর হচ্ছে হলো এখানে ওয়াটার, হ্যাঁ, স্ট্রাকচার, রোড পলি। আমার একটা প্রবলেম, হ্যাঁ মানে প্রথমটা শেষের দিয়ে গেছে, শেষেরটা প্রথম আছে, সিরিয়ালটা কিভাবে ঠিক করব? হ্যাঁ আমি দেখাচ্ছি। আমরা এই যে এখন কিন্তু লেয়ার এড ডাটা ক্লিক করেন। আমি একটু আমার ক্যামেরা দিয়ে আমার স্ক্রিনটা দেখাচ্ছি। এটা হ্যালো ইসুফ ভাই, এড ডাটা একটু কাইন্ডলি ক্লিক করেন। কোন এড ডাটা? হ্যাঁ এখানে যে আপনার প্রথম বিইএম ফোল্ডার আছে, রাইট? হ্যাঁ আমার এটা চলে গেছে সর্বশেষ। সমস্যা নাই, ওইটা আপনার যেতে পারে, কোনো অসুবিধা না। আমার যদি আমি এটাকে বড় করি, হ্যাঁ, বা আমি এখানে এটা কোনো সমস্যা না। আপনার দেখেন যে সবগুলো আছে কিনা, সব আছে, আপনি এখানে ঠিক আছে লিস্ট করলে, হ্যাঁ, তারপরে লার্জ আইকন দিলে, হ্যাঁ, ও কিন্তু থাম্বনেল আকারে এভাবে চলে আসবে। সুতরাং এখান থেকে কিন্তু লিস্ট যখন দিবেন তখন কিন্তু এইভাবে লিস্ট আকারে দেখাবে। আবার ডিটেল দিলে কিন্তু দেখা যাচ্ছে ডিটেলিং আকারে দেখাবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি ওরিয়েন্টেশনটাকে সেট করে নিতে পারবেন। সুতরাং আপনি এটা পরেও যেতে পারে, এটা কোনো সমস্যা না। ড্যাম এটা হচ্ছে একটা ওই যে ডিজিটাল এলিভেশন মডেল তৈরি করা হয়েছে, এটার ব্যাকআপ ফোল্ডার হচ্ছে এটা আপনার অ্যাড না করলেও চলবে। আমি এখন এটাকে ওরিয়েন্টেশনটাকে করতে চাই, আমি এইটাকে ক্লিক করে জাস্ট উপরে নিচে যে কোনো জায়গায় এখানে সেট করতে পারবো, ড্র্যাগ করে নিতে পারবো। আর পলিগন ফিচার গুলো যখন আমি উপরের দিকে নিব তখন কিন্তু নিচের ফোল্ডারটাকে, নিচের লেয়ার গুলোকে ঢেকে দিবে। এই জন্য আমরা চেষ্টা করব যে পলি ফিচার গুলোকে নিচে রাখার জন্য। উপরে থাকবে পয়েন্ট ফিচার গুলো, তো পয়েন্ট ফিচার গুলো সবসময় উপরে রাখবো। তারপর হচ্ছে লাইন ফিচার গুলো। আর পলি ফিচার যদি আমি রাখতে চাই, আমি যদি কোনো পলি, যেমন ওয়ার্ড বাউন্ডারি, অর্থাৎ পুরো ওয়ার্ডটাকে সে 9টা বাউন্ডারিতে ভাগ করছে, আমি হলো এটাকে ক্লিক করলে, অর্থাৎ এই সিম্বলে ক্লিক করলে এখানে একটা অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আমি হলো ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে চিন্তা করি, আমি এটাকে লাল কালার দিব, এটার একটু উইডথটা বাড়িয়ে দিব, অলরেডি কিন্তু এরকম হয়ে যাবে, মানে হলো করে দিলে সে হলো হয়ে যাবে। আবার আমি এক কন্ট্রোল চেপে যখন এই আইকনে ক্লিক করব, অর্থাৎ লেয়ার গুলো সব অফ হয়ে গেল। আবার কন্ট্রোল চেপে আমি আবার এটাকে ক্লিক করব, সবগুলো একসাথে অন হয়ে গেল। আমি যখন লেয়ার গুলোকে 1 বাই 1 ক্লিক করব, সে একটা 1 বাই 1 সে অফ হবে। আর বাম পাশে দেখেন এই যে মাইনাসের মতন একটা বাটন দেখা যাচ্ছে, কন্ট্রোল চেপে আমি যখন ক্লিক করব একসাথে সে সবগুলোকে মিনিমাইজ করে ফেললো। আবার কন্ট্রোল চেপে যখন ক্লিক করব একসাথে সব ম্যাক্সিমাইজ করে ফেললো। আরেকটা হচ্ছে আমার এখানে এক্সটেনশনের আমি কথা বলেছিলাম, এক্সটেনশনের হচ্ছিল আমি কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে এক্সটেনশনে ক্লিক করব। অলরেডি আমি যেহেতু কাজ করেছিলাম, সিলেক্ট করেছিলাম, সেজন্য অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমি অফ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাই, আবার সেখানে ক্লিক করে ক্লোজ করে দিব। এই হচ্ছে আমার মোটামুটি ইনিশিয়াল ওয়ার্ক। আমি এখন
এই ম্যাপটাকে আমার মতন করে সাজাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ফার্স্টে বিএম দিয়ে শুরু করি। আমি বিএম গুলোকে একটু সিম্বলাইজ চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই সিম্বল গুলোতে যদি আমি ক্লিক করি সাথে সাথে আপনার একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই উইন্ডো থেকে আপনি আপনার কালার গুলোকে সিলেক্ট করতে পারেন। আমি কোনো একটা সার্কেলকে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে ডান পাশে কালার, আমি এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো, এখান থেকে আমি সাইজটাকেও কমিয়ে দিতে পারবো। হ্যাঁ, অ্যাঙ্গেল তো এখানে লাগবে না, করার সাথে সাথে আমার কিন্তু ওকে করার সাথে সাথে আমার কালার সিম্বল দুইটাই চেঞ্জ হয়ে গেল। আমি এখন অল পয়েন্ট, অর্থাৎ এখানে আমার অল পয়েন্ট বলতে ইলেকট্রিক পোল, কোনো অ্যানোটেশন, তারপরে হচ্ছিল কোনো স্পেশাল ফিচার, অনেক ধরনের ইনফরমেশন গুলোই কিন্তু আমার এর মধ্যে আছে। আমি রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিব, আমি রাইট ক্লিক ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেখলে আমি এই টেবিলে অ্যাট্রিবিউট টেবিলের উইন্ডোটা দেখতে পাবো। অর্থাৎ আমার এই অল পয়েন্টের সিম্বলে কি কি ডাটা আছে সেগুলো দেখার জন্য আমি এই অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করেছি। এটা শর্ট অ্যাসেন্ডিং যদি করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে অডিটোরিয়াম, সিনেমা হল, কলেজ, সাথে ডান পাশে হচ্ছে তার নাম, অর্থাৎ এইগুলো সবকিছুই অ্যাট্রিবিউট টেবিল অর্থাৎ ফিল্ড থেকে ডাটা কালেক্ট করা হয়েছে, সেই কালেক্ট গুলোই অ্যাট্রিবিউট টেবিলে আমার ইনপুট দেওয়া হয়েছে। অর্থাৎ আমার এই অ্যাট্রিবিউট এই ফিচারের সাথে অ্যাট্রিবিউট টেবিলে একটা লিঙ্কেজ হয়ে গেছে। সুতরাং আমরা যেই বারবার বলছিলাম যে অ্যাট্রিবিউট ডাটার সাথে অ্যাট্রিবিউট টেবিলের ইন্টিগ্রেশন, এই আর্টম্যাপ সেই ইন্টিগ্রেশনের কাজটাই করে থাকে। আমি এখানে এই কালারটা চেঞ্জ এখানে অফ করে দেই, আমার দরকার নাই। আমার অ্যাডমিন পয়েন্ট, অর্থাৎ অ্যাডমিন পয়েন্ট হচ্ছে কোনো পৌরসভা বা উপজেলা পরিষদ, এগুলোকে আমরা অ্যাডমিন পয়েন্ট হিসেবে কাউন্ট করি। এই অ্যাডমিন পয়েন্টকেও আমি সিম্বলাইজ করে দিতে চাই, দিলে বোঝা যাবে যে এখানে হয় কোনো একটা জায়গায় পৌরসভা আছে, কোনো একটা জায়গায় আমি এই বোঝার জন্য আইডেন্টিটি বাটনে ক্লিক করব। আইডেন্টিটি বাটনে ক্লিক করলে আমি এখানে যেহেতু টপমোস্ট লেয়ারে আমার অ্যাডমিন পয়েন্টে যাবে, আমাকে দেখতে হবে ঠিক মাঝ বরাবর ক্লিক করছি। অর্থাৎ এই ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই উইন্ডোতে দেখা যাচ্ছে এটা একটা পয়েন্ট ফিচার শেপ ফাইল, আর এর লেয়ার হচ্ছে মানে এটা হচ্ছে বোঝাচ্ছে পৌরসভা অফিস লোকেশন। আমি ওয়ার্ড বাউন্ডারিটাকে ক্লিক করে আমার মতন করে আমি সিম্বল করে নিতে পারবো। এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারবো, করলে আমার এরকম কালার অর্থাৎ সিম্বলজি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমি আবার লেয়ারটাকে উপরে নিচে করে আমি আমার মতন করে সাজিয়ে নিতে পারবো, অর্থাৎ লেয়ার ওরিয়েন্টেশন নিজের মতন করে আমার পারপাস ফুলফিল করার জন্য আমি ওরিয়েন্টেশন করে নিতে পারি। ডান পাশের আপনার ইনস্ট্রাকশনে আপনি কোন কোন লেয়ার গুলো নিয়ে কাজ করবেন অলরেডি সেই লেয়ার গুলোর ডিটেলসও বলা আছে যে এই লেয়ার গুলোতে আসলে কি কি থাকে। আমি আপনাদের মানে সময় যাতে বেশি না লাগে জাস্ট কিছু এক্সাম্পল দেখিয়েছি। আমার হঠাৎ করে কোনো ম্যাপ নাই হয়ে যেতে পারে, হ্যাঁ স্কেল নাই, তখন আমি যদি ফুল এক্সটেন্টে ক্লিক করি অলরেডি, অর্থাৎ সেখানে সেই আপনাকে ফুল এক্সটেন্টে চলে আসে, অর্থাৎ লেআউট ভিউতে বা ম্যাপ ভিউতে, অর্থাৎ আপনার ভিজুয়ালাইজেশনের জন্য আপনার সেট হয়ে যাবে। আমি যদি আবার এই ফুল এক্সটেন্ট জুম করে দেই, যদি আবার স্কেল হারিয়ে যায়, আমি কোন একটা লেয়ারকে রাইট ক্লিক করে জুম টু লেয়ার দিলে সে কিন্তু ওই ভিউতেও অর্থাৎ আপনি যে ভিউতে দেখতে চান সেই ভিউতে চলে আসবে। রাইট ক্লিক জুম টু লেয়ার। এখানে আমরা অলরেডি আরেকটা দেখতে পাচ্ছি যে জুম, আমি জুম ইন এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে আমি জুম করতে পারবো, অর্থাৎ যতই ড্র্যাগ করে জুম করব এটা ততই আমার স্কেলে ফিট টু স্কেলে চলে আসবে। তারপরে প্যানের ক্ষেত্রে হচ্ছে আমি হাত ধরে এটাকে টেনে নিয়ে আমার মতন করে বসে সাজিয়ে নিতে পারবো। এটা আসলে ডাটাতে কোনো পরিবর্তন আনবে না।
আমি এখানে আর অত ব্যাখ্যা করব না, কারণ অলরেডি এগুলো দেখতে পাচ্ছি। অলরেডি আমরা স্কেলের কথা দেখেছি, এখানে স্কেল আছে। আমি যদি এটাকে 5000 করে দেই, যত স্কেলটা ছোট হবে তত এটা ভিউটা বড় হবে, তো ডিটেলিংটা বেশি হবে। আমি যদি এখানে আরেকটা শূন্য বাড়িয়ে দেই, 0 করি, তাহলে কিন্তু এটা 50 স্কেলে চলে আসবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং আ বুকমার্ক। আমি এই ভিউতে রাখতে চাই, তখন আমাকে একটা বুকমার্ক ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ বুকমার্ক, আমি দেখলাম যে সোনাতলা, সোনাতলা লিখে ক্লিক করলাম। অর্থাৎ আমি কাজ করছি কোনো একটা সময়, বা কাজ করতে করতে আমার স্ক্রিনটা হারিয়ে গেল, জাস্ট আমি বুকমার্কে গিয়ে আমি সোনাতলা ক্লিক করব, ও সেই আগের ভিউতে চলে আসবে। অর্থাৎ আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজের জন্য অনেক সময় আমরা বুকমার্ক ক্রিয়েট করে থাকি, এটা ঠিক সেই অপশন। তারপর এখানে ম্যানেজ করার বিষয় থাকে, আপনারা যদি অনেকগুলো ক্রিয়েট করেন, বুকমার্ক 1, ম্যানেজ বুকমার্ক, অর্থাৎ কোনোটা আগে আমি উপরে নিতে পারি, কোনোটাকে ওরিয়েন্টেশন সাজিয়ে নিতে পারি, কোনোটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এই ম্যানেজার থেকে আমি এটাকে ম্যানেজ করে নিতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে রিমুভিং বুকমার্ক, আমরা এখান থেকে যে দেখালাম যে কিভাবে রিমুভ করতে পারি। আবার আমি যদি এখন লেআউট ভিউতে যাই, আমি যদি পৌরসভাকে আমার লেআউট ভিউতে নিচে যাই, যেহেতু আমার ম্যাপকে রিপ্রেজেন্ট করতে হবে, আমি লেআউট নিচে এখানে ডাটা ভিউ এবং লেআউট ভিউ, এই দুইটা বাটনই এখানে আছে। আমি যে কোনো আইকনে ডাটা ভিউতে ক্লিক করলেও ডাটা ভিউতে চলে আসবে, লেআউট ভিউতে এটা ক্যাডে যেমন মডেল এবং লেআউট এই অপশনে থাকে। আমি আবার ভিউতে এখান থেকেও যেতে পারি, ডাটা ভিউ, আবার ভিউতে গিয়ে লেআউট ভিউ, এখানে থেকেও আমি যেতে পারি। আরেকটা দেখেন, এখানে আমি যদি নতুন আরেকটা ডাটা ফ্রেম দেই, অলরেডি এই ডাটা ফ্রেম দেওয়াতে মানে একই ডাটা আমি আরেকটা লেয়ার ফাইলে কাজ করতে চাই, তো সাথে সাথে আরেকটা ডাটা ফ্রেম তৈরি করে দিবে। আমি এটাকে মুভ করে নিয়ে আমি আমার মতন করে সেট করে নিয়ে কোনো একটা ডাটাকে আমি প্রেজেন্ট করতে চাই এখানে, তখন আমি জাস্ট কন্ট্রোল চেপে যে কোনো একটা ডাটা বা দুইটা ডাটাকে আমি নিয়ে আসলে ওইখানে সেটা আবার কপি করে এই লেয়ারে আমি পেস্ট করে দিতে পারবো। পেস্ট লেয়ার দিলে দুই জায়গাতেই এই ডাটাটা থাকবে। আমাকে দেখতে হবে আমার অ্যাক্টিভ লেয়ার কোনটা, যেটা বোল্ড হয়ে থাকবে, বুঝতে হবে সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ লেয়ার, অর্থাৎ এই লেয়ারটা আমার কাজ, অর্থাৎ এই লেয়ারে আমার কাজ চলছে। আমি রাইট ক্লিক করে এটাকে, যেটা অফ থাকবে, যেটাকে আমি অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভ করলে সেই লেয়ারটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে হচ্ছে এরপরে আসি আমার টেবিল অফ কন্টেন্ট। আমি স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু আমার স্ট্রাকচারটা অফ আছে, আমি ক্লিক করার সাথে সাথে স্ট্রাকচার অন হয়ে গেল। আমার লেয়ার ভিউটা অ্যাক্টিভ করা আছে, আমি জুম করি, জুম করার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন, অর্থাৎ এই পৌরসভার যত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার গুলো কিন্তু অলরেডি সার্ভে করা আছে। এই স্ট্রাকচারকে আমি আমার মতন করে সিম্বলাইজ করে নিতে পারবো। আমি ডাবল ক্লিক করব, আমি সিম্বলজিতে ক্লিক করে ক্যাটাগরিতে গেলে আমার এখানে অনেক ধরনের লেয়ার থাকে, স্ট্রাকচার, ইউজ, অ্যাড ভ্যালু দিলে সে কত ধরনের অর্থাৎ যত ধরনের ইউজ আছে সবই চলে আসবে। ওকে করলে এই কালার গুলো ঠিক সেই অনুসারে সিম্বলাইজ অনুসারে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমি বেজ ম্যাপ অ্যাড করব, অর্থাৎ আমি অ্যাড ডাটার মধ্যে দেখবেন যে ডান পাশে একটা অ্যারোর মতন আছে, সেখানে আমি যদি ক্লিক করি অ্যাড বেজ ম্যাপ আসবে। অ্যাড বেজ ম্যাপ ক্লিক করার সাথে সাথে অর্থাৎ আমি যেই বেজ ম্যাপ গুলো নিয়ে কাজ করছি, যে কোনো একটা বেজ ম্যাপকে আমি সিলেক্ট করলে আমার কাজের জন্য আমি একটা বেজ ম্যাপকে সিলেক্ট করে নিতে পারি। আমি ওপেন স্ট্রিট ম্যাপটাকে সিলেক্ট করলাম। এই বেজ ম্যাপ অন করার সাথে সাথে কিন্তু পিসি অনেকখানি স্লো হয়ে যাবে, কারণ এই বেজ ম্যাপটা
ArcGIS এর সরাসরি লিঙ্ক ডাটা, সুতরাং আপনি যখন কাজ করবেন এই বেজ ম্যাপটাকে সাধারণত অফ করে নিয়েই কাজ করবেন, তা নাহলে আপনার এটা অনেক টাইম কাজের ক্ষেত্রে অনেক স্লো করে দিবে। আমি বেজ ম্যাপটা নিয়েছি যে আমার অর্থাৎ যে ডাটা, এই ডাটাটা আমার বেজ ডাটার সাথে মিল আছে কিনা, বা আমার লোকেশন বা আমার জায়গাটা অর্থাৎ সোনাতলা পুরো অলরেডি কিন্তু বেজ ম্যাপে দেখা যাচ্ছে যে সোনাতলা, অর্থাৎ এই পুরো বেজ ডাটাটা আমার অলরেডি এই বেজ ম্যাপের উপরে প্রজেক্টেড, সুতরাং আমার এই ডাটা ঠিক আছে। যদি এই লোকেশন বা এই জায়গায় শো না করতো, অন্য কোথাও শো করতো, তাহলে বোঝা যেত যে এই ডাটাটা আমার ঠিক নেই, ডাটাটা এরর আছে। আমি বেজ ম্যাপটাকে অফ করে দিই, তা নাহলে এটা অনেক সময় নেবে। আমি লেয়ার অফ করে দিলাম, সুতরাং এখানে আমার এই জায়গাটা কাজ হয়ে গেল। আমি অলরেডি ডিসপ্লে অর্ডারটাও দেখিয়েছি যে কিভাবে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবেন। টার্নিং ডিসপ্লে লেয়ার অন অফ, এটাও আমি দেখিয়েছি যে এভাবে ক্লিক করে কন্ট্রোল চেপে পুরো সবগুলো ডাটা অন করা, লেয়ার অন, আবার সবগুলো ডাটা অফ হয়ে যাওয়া। আমি যে কোনো একটা ডাটা নিয়ে কাজ করি। আইডেন্টিফাই ফিচার্স, এটাও আমি দেখিয়েছি। আমি এখন যে কোনো একটা জায়গার স্ট্রাকচারের করব, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, অর্থাৎ আমি এইটার অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি। অর্থাৎ আমার অনেক ডাটা, আমার এত ডাটা আমার আমি দেখে শেষ করতে পারবো না। আমার কিছু একটা স্পেসিফিক এরিয়া বা একটা স্পেসিফিক সেন্টারে কিছু ডাটা আমার সিলেক্ট করে দেখা দরকার। আমি এই সিলেকশন ফিচারে ক্লিক করব। এটা বিভিন্ন সিলেক্ট বাই রেক্টেঙ্গেল, পলিগনস, লেসো, সার্কেল, বিভিন্ন ভাবে আমরা সিলেক্ট করতে, আমি সিলেক্ট বাই রেক্টেঙ্গেলই দেই। সিলেক্ট বাই রেক্টেঙ্গেল দিয়ে আমি এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো অর্থাৎ আমার ওই রেক্টেঙ্গেলের মধ্যে যা ডাটা টাচ করছে সেটাই সিলেক্টেড হয়ে যাবে। তা আমি এখান থেকে দেখা যাচ্ছে যে যে ডাটাগুলো সিলেক্টেড হয়ে আছে সেগুলো কিন্তু এই যে এখানে সিলেকশন, মানে অনেকগুলো ডাটার মধ্যে আমার সিলেক্টেড, কিন্তু আমি এভাবে খুঁজতে চাই না। আমি তখন করব কি, এখানে সিলেক্ট বাই শো সিলেক্টেড রেকর্ডস ক্লিক করলে অর্থাৎ যে ডাটাগুলোই আমার সিলেক্টেড হয়েছে শুধুমাত্র সেই ডাটাগুলোই শো করবে। অর্থাৎ আমি এখান থেকে তার মধ্যে থেকে আমি যদি কোনো একটা স্পেসিফিক ডাটাকে দেখতে চাই, আমি হয়তো এটাকে সামান্য ক্লিক করে আমি এই কয়টা ডাটাই দেখতে পাবো। অর্থাৎ এর স্ট্রাকচার ইউজ বা এটা কোন ধরনের টাইপ, এই বিষয়গুলো আমি শুধু জানতে চাই। তখন আমাকে ওই ডাটাগুলোকে সিলেক্ট করে জাস্ট শো সিলেক্টেড রেকর্ডস দিলে ওই সিলেক্টেড ডাটাগুলোই সে শো করবে। আমি এখানে কেটে দিই। এটাই হচ্ছে সেই সিলেকশনের কাজ। আমরা অলরেডি সেই সিলেকশন, প্রিভিয়াস ম্যাপ, তারপরে স্টোরিং এমএক্সডি কিভাবে করব, আমার অর্থাৎ এক্সিস্টিং এমএক্সডি আছে, আমি যদি লোয়ার ভার্সনে ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে সেভ, আমি আগে সেভ করি। সেভ করে আমি আগে একটা নাম দিই, মনে করলাম যে ABC, অলরেডি এক্সটেনশন হচ্ছে এমএক্সডি, আমি সেভ করে দিলাম। এখন আমাকে একটা লোয়ার ভার্সনে ক্রিয়েট করো, কারণ আমি যাকে দিব তার এই আপডেট ভার্সন নেই। তখন আমি সেভ আ কপি করব। সেভ আ কপি করে তখন অটোমেটিকলি বাই ডিফল্ট একটা নাম চলে আসবে, সেখানে আমি অনেকগুলো ভার্সন দেখতে পাবো। আমি চিন্তা করলাম যে আমি তাকে 10 ভার্সনের জন্য করে দিই। আমি আর্কম্যাপ 10 ভার্সন ক্লিক করে দিলে সেভ হয়ে গেলে এটা অলরেডি 10 ভার্সনে ওপেন হবে। এখন আমি যদি এই ওটাকে আবার ওপেন করি তাহলে কিন্তু আবার সমস্যা হবে, যে ওপেন করবে তারটা কিন্তু ওপেন হবে না। আপনি কিন্তু ততক্ষণে আপডেট ভার্সনে ওপেন করে ফেলছেন, সুতরাং এটা ওপেন করা যাবে না। আমি গেটিং হেল্প, অর্থাৎ আমি ArcGIS সম্বন্ধে কিছু জানতে চাই, আমি এখানে ক্লিক করব ArcGIS হেল্প। এখানে আমার ArcGIS এর অনেক ধরনের লাইব্রেরি আছে, অনেক ধরনের আছে, আমি সার্চ করি। এখানে আপনি আপনি যত যেতে থাকবেন ইনফরমেশন এখানে ভরপুর। এখানে আপনি যত ধরনের ইনফরমেশন জানতে চান সব ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সুতরাং আমার মনে হয় যে আজকে আমাদের এই জায়গাটাও কমপ্লিট।
সুতরাং হেল্পে গিয়ে আমি যদি একটা সার্চ করি, একটা সার্চ দিই, এখানে মনে হয় আমার একটু প্রবলেম হচ্ছে। আরজিএস দেব সার্চ না, আমি গেট আমি 1 বাই 1 যাই। হোয়াট ইজ আর্ট ম্যাপ, এটা পুরো ডিটেলস আপনাকে ব্যাখ্যা করে দেবে। এখানে কুইক টু, আচ্ছা আপনি যেই যার যত ইচ্ছা আপনি এখানে কোয়েরি করেন, এড করেন। এই হচ্ছে মোটামুটি এক্সারসাইজ। আপনারা একটু চেষ্টা করবেন ওই ইনস্ট্রাকশনটা ফলো করে। আর এটা তো অলরেডি ভিডিও হয়ে আছে, আর কোথাও কোনো প্রবলেম পড়লে আমাকে নক করবেন। আর ইউসুফ ভাই তো আছেন, সুতরাং আমার মনে হয় যে আজকে আপনারা এই এক্সারসাইজটুকু করেন। আমার এখানেই আজকের মতন সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। এখন কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে